এই ঘটনাটি শুনলে আপনারা বেশ চমকে উঠবেন। কি সেই ঘটনা? চলুন শুনে আসি সেই ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুশফিকুর রহমান সাদি। উনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওনার অরিজিনাল বাড়ি খুলনার দৌলতপুরে, তবে উনি বর্তমানে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের যে আবাসিক এলাকা সেখানে রয়েছেন। ঘটনাটি বেশ আগের, তবে কোন ঘটনার প্রেক্ষাপটে ওই ঘটনাটি জানা গেল সেই ঘটনাটি আগে শুরুতে শুনে আসি। তো ওনাদের যে ফ্যামিলি, অর্থাৎ ওনার নানার ফ্যামিলি, ওনারা বেশ প্রভাবশালী একটা সময় ছিলেন, কারণ ওনারা জমিদার ছিলেন পূর্বপুরুষ আর কি। তো এখন তো জমিদারি নাই, আর এখনো ওনার যারা আত্মীয় স্বজনরা রয়েছেন, এই আত্মীয় স্বজনরা খুলনার বেশ প্রভাবশালী ব্যক্তি, বিশেষ করে ব্যবসায়িক দিক থেকে। আর এই ঘটনার সাথে জড়িত যেই ক্যারেক্টার, ওনার ছদ্মনাম ব্যবহার করব, কেননা খুলনার অনেক মানুষ ওনাদেরকে চিনে থাকবেন, যার কারণে সাদি ভাই অনুরোধ করেছেন ওনার আসল নামটা, অর্থাৎ সাদি ভাইয়ের আসল নামটা তো আমরা বলছি, কিন্তু সাদি ভাই অনুরোধ করেছেন যে সাদি ভাইয়ের আসল নামটা বললেও মেইন যে ক্যারেক্টার তার নামটা যেন আমরা ছদ্মনাম ব্যবহার করি। তবে ছদ্মনাম ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেই ছদ্মনামটা ব্যবহার করেছি সেটা তার মূল নামের সাথে মিল রয়েছে। তার মূল নামে শুরুতে রস্যই ই রয়েছে, আমরাও রস্যই দিয়েই শুরু করছি। চলুন আমরা শুরু করি। সম্পর্কে নানা হন, তাই আমরা নানা বলেই সম্বোধন করব। আমরা তার নাম দিলাম ইদ্রিস নানা। তো ইদ্রিস নানা উনি টুকটাক কবিরাজি করতেন। আসলে কবিরাজি ওনার পেশা ছিল না, উনি মূলত ব্যবসা বাণিজ্য করতেন, ওটাই তার পেশা ছিল। সময়টা 1990 সাল। গ্রাম দেয়ানা, এটা খুলনা জেলার দৌলতপুর উপজেলার একটি গ্রাম। ঘটনাটি এই সাদি ভাই ওনার মায়ের মুখ থেকে শুনেছিলেন আর কি। তো ওনার মা একদিন ওনার সেজো খালা ও তার বন্ধুদের সাথে এই নানার বাড়ির উঠোনে বসে খেলা করছিলেন, সেই 1990 সালের কথা আর কি। তো হঠাৎ কিছু লোক বাড়িতে এলো, তাদের সাথে একটি বাচ্চা ছিল, বাচ্চার মাও ছিল সাথে। বাচ্চার মা খুব কান্নাকাটি করছিল। তো তারা এসেছিল ইদ্রিস নানার কাছে। বাড়িতে এসেই তারা খুব ডাকাডাকি করছে ইদ্রিস নানাকে। তো ইদ্রিস নানা ওই সময় উনি ঘরের ভিতরেই ছিলেন। উনি বের হয়ে আসেন এবং বলেন যে কি হয়েছে বলুন আমাকে। তখন বাচ্চার মা বলেন যে এই বাচ্চাটা কয়েকদিন ধরে খুব কান্নাকাটি করছে, শরীরে কোনো বল নাই, দাঁড়াতেও পারে না, তার অবস্থা খুব খারাপ, ডাক্তারও ধরতে পারছে না কি সমস্যা, ওর অবস্থা ভালো না, দ্রুত কিছু একটা করেন। তো নানা যেটা করতেন সেটা হচ্ছে কিছু ঝাড়ফুঁক করতেন আর বিভিন্ন গাছের শেকড় বা গাছগাছরা দিয়ে যে সব ধরনের ওষুধ হয় আর কি, সেই জিনিসগুলো দিতেন আর কি। উনি তখন বাচ্চাটাকে মায়ের কোলে থাকা অবস্থাতেই দেখলেন। উনি দেখার পর ওনার ভ্রু কুঁচকে যায়, মনে হলো উনি গভীরভাবে কিছু চিন্তা করলেন, কিছু বুঝতে পেরেছেন। এরপরই ইদ্রিস নানা বললেন যে বাচ্চাটাকে মাটিতে শুইয়ে দাও। আর ওনার পরিবারের সদস্যদেরকে, অর্থাৎ ইদ্রিস নানার পরিবারের সদস্যদেরকে বললেন যে দ্রুত একটা পাটি এনে দাও, পাটির উপর বাচ্চাটাকে যেন শোয়াতে পারে। তো ওনারা পাটি এনে দিলেন, পাটি কাছেই ছিল, তো ওইটার উপরে বাচ্চাটাকে শুইয়ে দেওয়া হয়। তো ইদ্রিস নানা বললেন যে তোমরা একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে আসছি। ইদ্রিস নানা ঘরে গেলেন, ছোটখাটো কিছু উপকরণ নিয়ে আসলেন। এরপর ওই বাচ্চাটাকে সামনে রেখে ইদ্রিস নানা বিড়বিড় করে কিছু পড়ছিলেন, আর ওনার হাত দিয়ে বারবার মাথা থেকে পা পর্যন্ত বাচ্চার শরীরকে বুলিয়ে দিচ্ছিলেন হাত দিয়ে আর কি। তবে এভাবে মোটামুটি অল্প কিছুক্ষণ চলেছে আর কি, বেশিক্ষণ না। এদিকে পরিবারের সবাই, তারপরে ওই যে যারা এসেছেন আর কি, তারাও দেখছিলেন। তবে পরিবারের সদস্যদের কাছে এই ধরনের দৃশ্য নতুন কিছু ছিল না। নতুন ছিল হচ্ছে এই সাদি ভাইয়ের মা, সাদি ভাইয়ের সেজো খালা, তারপরে তার মায়ের যে বন্ধু বান্ধবরা ওই সময় ছিলেন, তাদের কাছে বিষয়গুলো নতুন লাগছে। তারা তো এই বিষয়টার সাথে ওইভাবে অভ্যস্ত না। তো যাই হোক, এক
একটা সময় হয় কি, ওই বাচ্চাটা উঠে বসে, একদম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে যায়। তার চেহারায় যেই মলিনতা ছিল, যেই বিমর্ষতা ছিল, একদম সেটা স্বাভাবিক হয়ে যায়, মানে একদম সুস্থ। বাচ্চার মা, তারপরে বাচ্চার সাথে আসা আরো যে অন্যান্য আত্মীয় স্বজনরা ছিল, তারা সবাই তো খুব খুশি। বাচ্চার মা বাচ্চাকে জড়িয়ে ধরে খুশিতে সে যে কি কান্না। এরপর ইদ্রিস নানা তাদেরকে বললেন যে আপনাদের আর কোনো ভয় নাই, আপনাদের ছেলে সুস্থ হয়ে গেছে, এখন ওকে বাড়িতে নিয়ে যান। সবাই চলে যান। আর নানা কিন্তু এই কবিরাজি চিকিৎসা করে কোনো টাকা পয়সা নিতেন না, এটা তার নেয়ার নিষেধ ছিল। আর তাছাড়া নেয়ার মতো তার আর্থিক অবস্থাও কখনো হয়নি যে কবিরাজি চিকিৎসা করে টাকা নিতে হবে, কারণ এমনিতেই বংশ পরম্পরায় তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, যেহেতু তাদের অন্য প্রফেশন ছিল বংশ পরম্পরায়। এই জন্য কবিরাজি চিকিৎসা করে কারো কাছ থেকে টাকা পয়সা নিতেনও না, পারতপক্ষে উল্টো কাউকে দেওয়ার চেষ্টা করতেন। এমন কিছু লোক আসছে, হয়তোবা গাড়ি ভাড়াই নাই, মানে এমন একটা অবস্থা ছিল, যার কারণে মানুষের কাছে যথেষ্ট সম্মানিত ব্যক্তি ছিলেন এই ইদ্রিস নানা। তো যাই হোক, এদিকে সাদি ভাইয়ের মা এই ইদ্রিস নানাকে বলছেন যে আপনি কিভাবে এটা করলেন, কি দেখে বুঝলেন যে এটাকে কিভাবে সুস্থ করবেন? তখন ইদ্রিস নানা বললেন যে আমি তো বাইরে যাব, দাঁড়া একটু গোসল টুসল করে আসি, তারপরে বলছি তোদেরকে। এরপর নানা গোসল করে যখন বাইরে বের হয়েছেন ফ্রেশ হয়ে, সবাই তো ঘিরে ধরেছে, বিশেষ করে সাদি ভাইয়ের মা, সাদি ভাইয়ের সেজো খালা, আর অন্যান্য যারা ওইসব, মানে এই ধরনের পরিবেশ যাদের কাছে নতুন ছিল বা এই ধরনের পরিস্থিতি যাদের কাছে নতুন ছিল। এরপর এই ইদ্রিস নানা তার হাতের একটা বৃদ্ধাঙ্গুলি দেখালেন সবাইকে যে দেখছি সেখানে কি হয়েছে। তখন ওরা সবাই দেখলেন যে এখানে গভীর ক্ষত চিহ্ন রয়েছে, অর্থাৎ কিছু একটা কামড় দিয়েছে, দাগটা অনেক পুরনো। তখন ওরা জিজ্ঞেস করলেন যে কে কামড়েছে, যদিও বা সাদি ভাইয়ের মা বা অন্যদের কাছে এই বিষয়টা কৌতূহলী বিষয় ছিল, কিন্তু এই ইদ্রিস নানার যে পরিবার, তার কাছে কিন্তু বা তাদের কাছে এই বিষয়টা নতুন কিছু না, অনেক পুরনো। এই গল্প তারা জানেন। মূলত এই যারা জানেন না তাদেরকে বলার উদ্দেশ্যে এই ইদ্রিস নানা বলা শুরু করলেন। বললেন যে এটা মুক্তিযুদ্ধেরও আরো আগের ঘটনা। তখন নানার বয়স 15-16 হবে। কবিরাজি শিখবেন, মানুষের চিকিৎসা করবেন, এমন একটা চিন্তা উনি লালন করছেন। পারিবারিকভাবে উনি কিছুটা শিখেছিলেন, কারণ এই ইদ্রিস নানার বাবা দাদা ওনারও টুকিটাকি কবিরাজি জানতেন। তবে উনি একটু ভিন্ন কিছু শিখতে চাইছিলেন, সেটা হচ্ছে কালো জাদু শেখা। সেটা কিন্তু ওনার বাবা দাদা এটা কিন্তু শেখেন নাই, বা তারা এটা কখনো করেনও নাই। উনি চেয়েছিলেন যে ওনার পরিবারের সদস্যদের মধ্যে থেকে উনি একটু আলাদা হবেন। এরকম চিন্তা করা যখন শুরু করেছেন, এটা কারোর সাথে শেয়ার করেন নাই, তো উনি চিন্তা করছেন যে কার কাছে গিয়ে শেখা যায়, কার কাছে গিয়ে শেখা যায়। তখন এক তান্ত্রিকের সন্ধান পেয়ে যান, একজন হিন্দু তান্ত্রিক। তার কাছে উনি গিয়েছেন, তার কাছে গিয়ে নানার ইচ্ছার কথা বলেছেন। শুরুতেই তান্ত্রিক নানাকে ধমক দিয়ে বলেন যে তুই মুসলিম পরিবারের সন্তান হয়ে এগুলো শেখা ঠিক হবে না, তুই যা। কিন্তু নানা তো নাসরবান্দা, শিখবেনি। এক পর্যায়ে তান্ত্রিক বিরক্ত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে নানাকে ধাওয়া শুরু করছেন। তো নানাও পালাইছে গেছেন। পরের দিন আবার আসছে, এবারও তান্ত্রিক লাঠি নিয়ে ধাওয়া করছেন। এবার প্রত্যেকটা দিন তান্ত্রিককে নানা খুব ভালোভাবে বিরক্ত করা শুরু করছে। তান্ত্রিক একটা পর্যায়ে নানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বলছেন যে ঠিক আছে, তুই দেখছি যে আমাকে শান্তিতে থাকতে দিবি না, আমার কাজকর্ম বন্ধ করে ফেলতেছিস তুই, আচ্ছা যা, তোকে আমি শেখাবো, তবে একটা কাজ আগে করে আসবি। কাজটা কঠিন, যদি তুই পারিস তাহলে কাজটা করে আমার কাছে আসবি, তা না হলে আমার কাছে আর আসার দরকার নেই। শুধু আমার কাছে কেন, তুই আর কখনোই শিখতে পারবি না, এই সুযোগ জীবনে একবারই পাবি। তখন নানা জানতে চান যে কি হয়েছে, বলেন আমি কিভাবে কাজটা করতে পারি। তখন ওই তান্ত্রিক বলেন যে শোন, যশোরে একটা অল্প বয়সী হিন্দু মেয়ে মারা গেছে, 11 বছর বয়স তার। তো ওদের ওখানকার একটা নিয়ম রয়েছে যে এই 11-12 বছর বয়সী কোনো কুমারী মেয়ে যদি মারা যায় তখন তাকে ভেলায় করে ভাসিয়ে দিতে হয়। আগামীকাল
পূর্ণিমার রাতে তুই ভৈরব নদীর পাড়ে যাবি। গভীর রাতে মেয়েটার ভেলা নদীর পাড়ে এসে ভিড়বে। তুই তখন ওই মেয়েটাকে ফজরের আজান পর্যন্ত খাওয়াবি। আর এই পুরো কাজটা তোকে করতে হবে একাকী, কোনো লোক সাথে নেওয়া যাবে না। যদি পারিস এই কাজ, তাহলে তোর আর কিছু লাগবে না, কালো জাদু তুই খুব সহজে আয়ত্ত করে ফেলবি। আর এরপর আমার কাছে আসলে আমি তো আছি, কিন্তু এই কাজটা করা ছাড়া তোকে কিছু শেখানো যাবে না। তখন নানা বলছেন যে এটা কিভাবে সম্ভব, মরা মানুষকে আমি কিভাবে খাওয়াবো, আর ওর ভেলাটা যে আমার কাছেই আসবে আমি সেটা বুঝবো কিভাবে। তখন তান্ত্রিক বললেন যে তোর ওসব চিন্তা করতে হবে না, তুই শুধু নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকবি। নানা বলছেন যে ওকে কি খাওয়াবো? তখন তান্ত্রিক বলছেন যে সেটা তোর ইচ্ছা, তুই যা খুশি তাই খাওয়াতে পারিস। নানা রাজি হলেন, চলে এলেন বাড়িতে। পরদিন পূর্ণিমার রাত। নানা কি করছেন, একটা ধামাই করে খই পূর্ণ করে, অর্থাৎ ধামা ভরা খই নিয়ে গভীর রাত্রে বেরিয়ে পড়েছেন। চারদিকে শুনশান নীরবতা। নানা রাস্তা দিয়ে না গিয়ে গ্রামের বিভিন্ন ঝোপঝাড়ের ভেতর দিয়ে যাচ্ছিলেন, যাতে করে তাকে কেউ দেখতে না পায়। কারণ গ্রামে অনেকেই হয়তোবা কোনো কারণে বাইরে বের হতে পারে, আর ডাক দেয় কে রে, কে যায়, কোন বাড়ির ছেলে, বাবার নাম কি, এগুলো কিন্তু জিজ্ঞেস করে গ্রামের লোকজন। এখন এই ধরনের উত্তর না দিলে, আবার চোর চোর বা ডাকাত ডাকাত করে চিৎকার দিলে তো বিপদ, তখন তো লোকজন এসে তাকে ধরে ফেলবে। এই জন্য মূলত উনি এই ঝোপঝাড় দিয়ে যাচ্ছিলেন। আর পূর্ণিমার রাত থাকার কারণে চলতে খুব একটা সমস্যা হচ্ছিল না। চলার পথে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, কোনো প্যারানর্মাল ঘটনাও ঘটে নাই। হাঁটতে হাঁটতে উনি ঠিক ভৈরব নদীর পাড়ে পৌঁছে যান। অপেক্ষা করতে থাকেন। অপেক্ষা তো করছেন, কিন্তু অপেক্ষা আর শেষ হচ্ছে না। এর মধ্যে সে উৎপাত শুরু করেছে মশা। ভূতের ভয় ওখানে করছে না, মশার উপদ্রব এমন পরিমাণে বেড়ে যায় যে মনে হচ্ছে মশাগুলো তাকে উঁচু করে এই ভৈরব নদীতেই ফেলে দেবে। তারা সাধনা হবে না, মশার কামড়েই আজকে তার সাধনা শেষ। বিরক্ত হতে হতে একটা পর্যায়ে উনি চিন্তা করলেন, ধুর, আর মশার কামড় সহ্য হচ্ছে না, চলে যাই। উনি তখন চলে যাবেন। হঠাৎ করে তখন খেয়াল করেন দূরে সাদা কিছু একটা ভেসে আসছে বলে মনে হচ্ছে। যেহেতু বেশ ভালো আলো ছিল চতুর্দিকে, পূর্ণিমা, তাই উনি বুঝতে পারছিলেন। উনি চিন্তা করলেন, কিরি, এইটাই কি সেইটা নাকি? কৌতূহলী হয়ে আর একটু ভালো করে দেখার চেষ্টা করলেন। কিছুক্ষণ পরে বুঝলেন আসলে এটা একটা ভেলা, আর ভেলার উপর কিছু একটা আছে যেটা সাদা কাপড় দিয়ে ঢাকা, এই জন্য দূর থেকে সাদা মনে হচ্ছিল। তখন নানা খইয়ের ধামাটা নিয়ে নদীর তীরে চলে গেলেন। নদীর তীরে কিন্তু উনি বসেছিলেন না, কিছুটা দূরে ঝোপঝাড়ের ভিতরে ছিলেন আর কি। আশ্চর্যজনক ভাবে ওই ভেলাটা ঠিক নানার সামনে সেই ভেড়ে। নানা চাঁদের আলো স্পষ্ট দেখলেন যে ভেলায় সাদা কাপড়ে ঢাকা লাশের মতো কিছু একটা। নানা লাশের মুখ থেকে কাপড়টি সরিয়ে ফেলে দেখেন যে একটি মেয়ের লাশ, বয়স 10 থেকে 12-র মধ্যেই হবে। যেই না নানা কাছে গিয়েছেন, সাথে সাথে মেয়েটা চোখ বন্ধ করেই হা করেছে। নানা সাথে সাথে দেরি না করে ওই খইয়ের ধামা থেকে খই লাশের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। আর এটাও বলা ছিল লাশের বুকের উপরে বসে পড়তে হবে। তো খই তো দিয়েছেন, আর খইটা কিন্তু ওই লাশ চিবিয়ে খাচ্ছে, ঠিক যেভাবে একটা জীবিত মানুষ খই চিবিয়ে খায়। নানা খুব অবাক হলেও ভয়কে উপেক্ষা করেই উনি খই খাইয়ে যেতে লাগলেন। নানা খই খাওয়াচ্ছেন লাশকে, আর লাশও খাচ্ছে। এইভাবে খাওয়াতে খাওয়াতে ধামার সব খই শেষ। এই কাজটা তো আবার ফজরের আজান পর্যন্ত করতে হবে। নানা কিছুতেই ভেবে উঠতে পারছিলেন না এখন উনি কি করবেন। খই তো শেষ, এখন উনি কি খাওয়াবেন? তখন ওই লাশটি কি করেছে, খপ করে নানার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি প্রচন্ড জোরে দিয়েছে এক কামড়, মানে কামড় দিয়েছেন। এত জোরে কামড় দিয়েছেন নানা কোনোভাবেই ছাড়াতে পারছিলেন না। মাথাটা একটু উঁচু করে আঙ্গুলে খপ করে কামড় দিয়েছে আর কি, আর কামড় দিয়ে ধরে রেখেছে, মানে কচ্ছপের কামড়ের মতো, কোনোভাবেই আর ছোটাতে যাচ্ছে না। লাশের কিন্তু চোখ বন্ধ, অন্য সবকিছু, হাত পা কোনো কিছু কিন্তু নড়ছে না। মুখ নড়ছে আর একবার মাথাটা নড়ে উঠেছে। চাঁদের আলোয় নানা দেখলেন যে আঙ্গুল দিয়ে এত পরিমাণে রক্ত বের হয়েছে যে লাশের পুরো মুখ লাল হয়ে গেছে। অর্থাৎ তাকে খাওয়াতেই হবে, না হলে এই লাশটা তার রক্ত খেয়ে ফেলবে। নানা কোনোভাবে হাতটাকে ছুটিয়ে ছিটকে মাটির উপর পড়ে যান। এখন কি করবেন? ওনার তো কালো জাদু শেখা হবে না যদি এই কাজটা সম্পন্ন করতে না পান। ফজর আজান পর্যন্ত খাওয়াতে হবে। তখন মনে পড়ে সেই তান্ত্রিকের কথা। তান্ত্রিক বলেছেন তোর যা খুশি তাই খাওয়াবি,
তখন নানা কি করেছেন, ওই নদীর পাড়ে থাকা বালু ওই ধামার মধ্যে ভর্তি করেছেন। এরপর আবার লাশের কাছে গিয়েছেন, লাশ তখন মুখ হা করেই আছে। এরপর ওই বালু লাশের মুখের ভিতরে ঢোকানো শুরু করেছেন। তো এবারও ধামা শেষ হয়ে গেছে, আবার বালু ভরেছেন, আবার দিচ্ছেন, এইভাবে বেশ কয়েকবার চলে। চলতে চলতে একটা পর্যায়ে এসে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে, তখন লাশের মুখটা বন্ধ হয়ে যায়। এরপর নানার এক মুহূর্ত দেরি না করে ওই ধামা টামা সবকিছু ফেলে দৌড়ে বাড়িতে চলে আসার চেষ্টা করেন। তবে বাড়িতে আসার পথেও কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। ওই লাশের কি হয়েছে, ওই লাশ কি হলো না হলো, এই বিষয়ে উনি আর কোনো তথ্য নেন নাই। উনি বাড়িতে পৌঁছে যান। এরপর উনি তান্ত্রিকের সাথে দেখা করেন। তান্ত্রিক তার বুদ্ধির প্রশংসা করে যে আসলেই তুই পারবি রে, তুই যে বুদ্ধি করে বালু খাইয়েছিস খই শেষ হওয়ার পর, এটা আসলেই তোর একটা ভালো বুদ্ধি, কিছুর না কিছু খাওয়াতে হবে, সেটা যাই হোক না কেন। এরপর তান্ত্রিক তাকে কালো জাদু শিখিয়েছিলেন। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই ইদ্রিস নানা উনি কিন্তু কালো জাদুর চর্চা উনি করেন নাই। উনি শিখেছিলেন কৌতূহলের বসে, আবেগের বসে, এই চর্চা উনি করেন নাই, কারণ উনি খুব ভালো করেই জানতেন এর পরিণতি ভালো হয় না। তবে উনি কখনো কখনো কালো জাদুতে আক্রান্ত কোনো ব্যক্তিকে কালো জাদু থেকে মুক্ত করার জন্য খুব ইমার্জেন্সি কেসে উনি কালো জাদুর মাধ্যমে সেই কালো জাদু কাটিয়েছেন। তবে এটা খুবই রেয়ার কেস। উনি জানতেন যে এগুলোর শেষ পরিণতি ভালো হয় না। তবে এই যে উনি এই কাজটি করলেন, তারপর কখনো কখনো উনি কালো জাদু করেছেন মানুষকে উপকারের জন্য, এর পরিণতি আসলে কি হলো? ইদ্রিস নানা কিন্তু মারা গিয়েছেন 1996 সালে। তার মৃত্যুর অল্প কিছুদিন আগে একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার উঠোনের পাশে থাকা একটা সফেদা গাছের নিচে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। হঠাৎ কালো একটি বড় লোমশ চাদরের মতো কিছু একটা, অর্থাৎ কোন প্রাণীর শরীর থেকে যদি চামড়া খুলে ফেলা হয়, ধরুন যে গরুর চামড়া খুলে ফেলা হয়েছে শরীর থেকে জবাই করার পর, এটা কেমন দেখা যাবে, এরকম কোনো কিছু একটা যেটা লোমে আবৃত, এরকম কিছু একটা গাছ থেকে নেমে আসে। এটার ভিতরে কোনো প্রাণী আছে এটা বোঝা যাচ্ছে না, মনে হয় একটা চাদরের মতো। এটা নেমে এসেই নাকি নানা শরীরে জড়িয়ে যায়। নানা কোনোভাবেই সেটা শরীর থেকে ছাড়াতে পারছিলেন না। অনেক কষ্টে উনি ছাড়াতে পারেন, দৌড়ে উনি বাড়িতে চলে যান, অর্থাৎ বাসা তো পাশেই ছিল আর কি, বাড়ির পাশে। তখন উনি ওনার স্ত্রী, অন্য যারা ছিলেন বাড়ির অন্য সদস্য, তাদেরকে এই বিষয়টা বলেন। তারা সেখানে এগিয়ে এসে দেখেন সেখানে কিছুই নেই। এরপর থেকে নানা ওই সফেদা গাছের নিচে আপাদমস্তক কালো কাপড় পরিহিত কোন একটা অবয়বকে দেখতেন। দিনে রাতে সবসময় দেখতেন, কিন্তু যদি কাউকে বলতেন যে ওই দেখতো ওখানে কিছু দেখ, তোরা দেখতে পাস নাকি বা তোরা দেখিস নাকি, অন্য কেউ সেটাকে দেখতে পেত না। এরপর নানা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। ডাক্তার কবিরাজ কিছুই করতে পারেনি। মৃত্যুর 2 দিন আগে প্রচন্ড তৃষ্ণা ও ক্ষুধায় ছটফট করলে উনি কিছুই খেতে বা পান করতে পারেননি। এভাবেই 2 দিন চলার পর নানা মারা যান। নানাকে এখনো নাকি ওই এলাকার বহু মানুষ চেনে। যেহেতু ঘটনাটি প্রচারিত হলে নানাকে অনেকে চিনে ফেলবেন, এই কারণেই তার ছদ্মনামটা ব্যবহার করা হয়েছে। প্রিয় লিসেনার্স, কালো জাদু সেটা সে ভালো কাজেই করুক খারাপ কাজেই করুক, এর পরিণতি আসলে শেষ পর্যন্ত ভালো হয় না। আর সব সাধনার একটা সাধারণ অংশ উনি শেষ করেছিলেন। তাহলে যারা সব সাধনার কোনো একটা অংশ দিয়ে কালো জাদুর জীবন শুরু করেন, সেখানে আমরা ভয়ঙ্কর কোনো কিছু যে পরবর্তী জীবনে ঘটবে সেটা আমরা সহজে আন্দাজ করতে পারি, যেটা নানার বেলাতেও হয়েছিল। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সোহাগ। ওনার বাড়ি রাজশাহী জেলার সিটি কর্পোরেশন এরিয়ার রাজপাড়া থানার বহরমপুর গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্যিপোতা গ্রামে। এটি একটি নদী কেন্দ্রিক ভয়ঙ্কর ঘটনা। সোহাগ ভাই জানিয়েছেন উনি নিজেও ওই নদীর পাশ দিয়ে কয়েকবার আসা যাওয়া করেছেন। বেশিরভাগ সময় নাকি ওই নদীতে হাঁটু পানি থাকে। নদীটা একটা শর্টকাট রাস্তা এই সোহাগ ভাইয়ের নানি শাশুড়ির বাসায় যাওয়ার জন্য। সোহাগ ভাইয়ের যিনি শ্বশুর, তার নাম হচ্ছে বিশাখা। উনি একজন গায়ক। মূলত উনি ইসলামিক সঙ্গীত অর্থাৎ নাশিদ গুলোই বেশি গেয়ে থাকেন।
কোথাও কোনো ইসলামিক অ্যাক্টিভিটিস হলে তাকে অনেকেই দাওয়াত করেন, আর পারিবারিক দাওয়াতে তো উনি যাবেনই, এটাই স্বাভাবিক। মূলত এই সোহাগ ভাইয়ের শ্বশুর বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামে। আর এই যে যে নদীটার কথা বলা হলো, নিত্যপোতা গ্রামের এই নদীটা, আর নিত্যপোতা এই গ্রামের নদী থেকে এই সুলতানহাটা যে গ্রামটা, এই গ্রামের মধ্যে একটা শর্টকাট রাস্তা রয়েছে এই নদী দিয়ে। সারা বছর ওই নদীতেই আসলে হাঁটু পানি থাকে, অনেকে আসা যাওয়া করেন। বর্ষাকালে কিছুটা বেড়ে যায়। সড়ক পথে সোহাগ ভাইয়ের নানি শাশুড়ির যদি বাড়িতে যাওয়া হয়, শ্বশুর বাড়ি থেকে নানি শাশুড়ির বাড়ি, তাহলে 20 মিনিটের মতো লাগে। এবার চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনা যখন ঘটেছিল তখন সময়কাল 2007 সাল। ওই সময় সোহাগ ভাইয়ের যিনি ওয়াইফ তখন বেশ ছোট ছিলেন। সোহাগ ভাইয়ের এক খালু শ্বশুর বিদেশে যাবেন, তো সেই উপলক্ষে ওরা সব খালা শাশুড়ি খালু শ্বশুরদের দাওয়াত করা হয় ওনার সেই নানি শাশুড়ির বাড়িতে। ওনার শ্বশুর বাড়ির সবাই ওনার নানি শাশুড়ির বাসায় তো গিয়েছেন দাওয়াতেই মেহমান হিসাবে। সবাই গিয়েছেন, চিন্তা করেছেন যে ওনার রাতে বেলা থাকবেন, বিশেষ করে যারা নারী সদস্যরা রয়েছেন তারা। এই কারণে ওনার নানি শাশুড়ির বাসায় সোহাগ ভাইয়ের শাশুড়ি, তারপর ওনার ওয়াইফ, ছোট ছিলেন, ওনারা থেকে যান। কিন্তু ওনার শ্বশুরকে বাড়িতে আসতে হবে, ওনার আবার কাজ ছিল পরের দিন। উনি ওখান থেকে বিদায় নিয়ে বের হয়ে যান। বাড়িতে যাবার রাস্তা কিন্তু দুইটা, একটা হচ্ছে সড়ক পথ, ভ্যানে 20 মিনিটের মতো লাগে, আর একটা হচ্ছে সেই নদীর শর্টকাট রাস্তা। উনি চিন্তা করলেন যে এত রাতের বেলা এখন তো ভ্যান পাবো না। রাত কিন্তু তখন যে অনেক তা না, 8:30 9টার মতো বাজে, কিন্তু সন্ধ্যার পরে ওই রাস্তার ভ্যান চলে না, এটা একটা সমস্যা ছিল। এই কারণে উনি চিন্তা করলেন হেঁটে যেহেতু যেতেই হবে, তাহলে শর্টকাট রাস্তা দিয়ে যাই, ওই নদীর ওই পথটা দিয়ে যাই, সবসময় তো আসা যাওয়া করি ওই দিক দিয়েই, ভয় আর কিসের। এমনিতে উনি সাহসী মানুষ ছিলেন। উনি একাই রওনা করেছেন ইসলামিক গান গাইতে গাইতে। তো উনি যখন রওনা দিয়েছেন, ধান ক্ষেতের ওই দিকটাতে যখন এসেছেন তখন ওই দিকটা ফাঁকা ছিল। উনি হাঁটছেন হাঁটছেন হাঁটতে হাঁটতে চলে আসেন সেই নদীর ধারে। চারদিকে একদম নীরব নিস্তব্ধ। ওনার শ্বশুর নদীটা পার হয়েছেন, ঠিকঠাক করে নদী পার হয়েছেন। এরপর উনি দেখেন যে এক পাশে কেউ একজন ডালা মাথায় নিয়ে যাচ্ছে, বড় গোলাকৃতির একটা ডালা, যেগুলোতে মাছ বিক্রি করা হয় আর কি। পরিবেশটা অন্ধকার, উনি দূর থেকে ভালো করে ওই লোকটাকে দেখে চিনতে পারছিলেন না। ওনার শ্বশুর জিজ্ঞেস করেন, এই কে যায় রে? তখন ওই লোকটি বলে যে আমি জোনতলা গ্রামের এক জেলে, মাছ বিক্রি করে বাড়িতে যাচ্ছি। উনি নাম বলেন। সোহাগ ভাই শ্বশুর কিন্তু ওই লোকটিকে চিনতেন। জোনতলা গ্রামটা হচ্ছে সুলতানহাটা গ্রামের পাশের গ্রাম। ওনার শ্বশুর বলেন, ও তুমি, চলো একসাথে যাই। তো ওনারা একসাথে পথ চলা শুরু করেছেন। নদীর যেই জায়গা দিয়ে ওনারা হেঁটে যাচ্ছেন, মানে পাশ দিয়ে, একটা জায়গায় কিছুটা ঝোপঝাড়, বাঁশঝাড়ও রয়েছে, বেশ অনেকটা অন্ধকারচ্ছন্ন থাকে দিনের বেলাতে ওই পাশটাতে, ওই ঝোপঝাড়ের কারণে আর বাঁশঝাড়ের কারণে একটু অন্ধকারচ্ছন্ন থাকাটাই স্বাভাবিক। ওই জায়গাটা আবার লোকালয় থেকে কিছুটা দূরে। সন্ধ্যা হলে ওই জায়গার দিকে কেউই সাধারণত যায় না, যাওয়ার কথাও না, কারণ লোকালয় নাই, লোকজন যাবে কেন। তো ওনারা তো হাঁটছেন। সোহাগ ভাইয়ের শ্বশুর বিশাখা, যিনি বিশাখা সাহেব, উনি তো কথা বলছেন ওই লোকটার সাথে, ওই লোকটাও কথা বলছে স্বাভাবিকভাবেই। তবে সব কথার যে উত্তর দিচ্ছে বিষয়টা এরকম না, পাশাপাশি হেঁটে যাচ্ছে দুজন। এই যে বিশাখা যিনি, ওনার তো আবার বিড়ি খাবার বদ অভ্যাস রয়েছে। ওনার কাছে সবসময় লাইটার থাকে, আর ওনার লাইটারের মাথায় আবার একটা টর্চ লাইটের মতো ছিল, মানে আধুনিক লাইটারই বলা চলে। তো উনি ওনার লাইটারটা বের করে বিড়ি ধরিয়েছেন, আর ওই লোকটিকে বলছেন, নাও মিয়া বিড়ি খাও। ওই লোকটা আবার বলছে যে না, আমি একটু আগে খাইছি, এখন খাবো না। এই জন্য উনি আর অনুরোধও করেন নাই, যেহেতু না সূচক উত্তর পেলেন। দুজন আবার হেঁটে যাচ্ছেন। এই বিশাখা সাহেব উনি খেয়াল করছেন যে ওই লোকটা মনে হলো একটু পেছন দিকে সরে গেল বিড়ি ধরানোর পরে। বিড়ি ধরানোর পরেও কিন্তু এই বিশাখা সাহেব কিন্তু কথা বলেই যাচ্ছেন ওই লোকটার সাথে। ওই লোকটা টুকিটাকি কথার উত্তর দিচ্ছে, সেও তাকে কিছু বিষয় জিজ্ঞেস করছে, অর্থাৎ ওই লোকটাও বিশাখা সাহেবকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, উনিও উত্তর দিচ্ছেন। এভাবে চলছে, তবে খুব বেশি কথা না। এক পর্যায়ে হয় কি, ওই লোকটা পেছন থেকে দ্রুত হেঁটে ওনার সামনের দিকে চলে যায়, মানে একটু দ্রুত হেঁটে সামনের দিকে এগিয়ে গেছে। এই সময়ের মধ্যে কিন্তু সোহাগ ভাইয়ের শ্বশুর বিশাখা সাহেব, উনি 3টা বিড়ি খেয়ে শেষ করে ফেলেছেন।
বিড়ি ধরানোর পর থেকে ওই লোকটা ওনার সাথে হাঁটছে না। আবার এই বিশাখা সাহেবও হেঁটে তার সাথে পারছে না, যখন ওই লোকটা সামনের দিকে এগিয়ে গেছে। ওনারা হাঁটতে হাঁটতে হঠাৎ করে আর একটা নদীর কাছে চলে আসেন। এই নদীর গভীরতা আবার অনেক। অবাক করা কাণ্ড, ওনার যাবার পথে তো একটা নদী পড়ার কথা, আর একটা নদী কোত্থেকে আসলো? দুটা নদী তো আসার কথা না। মূলত ওনারা ওই একই নদীর অন্য একটা জায়গায় চলে এসেছেন, যেই জায়গার একটা বিশেষ অংশে বেশ গভীরতা থাকে সব সময়। কিন্তু কিভাবে কিভাবে যে ওখানে চলে আসছেন ওরা তো খেয়ালই নাই। ওনার শ্বশুর তখন বলে ওঠে, ও মিয়া, নদী তো একবার পার হয়ে আসলাম, আবার নদী সামনে কেন? এবার কোন নদীতে আসলাম? তখন ওই লোকটা বলে, ধুর বিশাখা ভাই, কি বলো না বলো, নদী তুমি পার হইলা কই? এটাই তো নদী, এটাই তো পার হইতে হবে। ওনার শ্বশুর ভাবছেন, মাথাটা দেখে আওলাই গেল নাকি? একটু আগে একটা নদী পার হইলাম, আমি কি অন্ধকারে ভুল দেখলাম নাকি, না কি বুঝতেছি না তো কিছু। তখন এই বিশাখা সাহেব ওই লোকটাকে বলছে, মিয়া তুমি আগে নামো, আমার কিছু জামা কাপড় খুলতে হবে, তারপরে নদীতে নামতে হবে। এই যে জামা কাপড় খুলতে হবে এর পিছনে একটা কারণ ছিল। কারণ হচ্ছে এই বিশাখা সাহেবের প্যান্টের পকেটে বেশ টাকা ছিল। উনি চিন্তা করলেন যে প্যান্ট পরে যদি নেমে যায় তাহলে তো একটা সমস্যা হবে, সেটা হচ্ছে টাকাগুলো ভিজে যেতে পারে। এই জন্য উনি একটু প্রিপারেশন নিচ্ছেন যে প্যান্টটা যতটুকু সম্ভব গোছানো যায় কিনা বা কি করা যায়, এরকম একটা প্রিপারেশন নিচ্ছেন। ওই লোকটা কিন্তু ইতোমধ্যে নদীতে নেমে গেছে। যখন সোহাগ ভাইয়ের শ্বশুর বিশাখা সাহেব নদীতে কেবল ডান পা দিয়েছেন তখনই উনি বুঝতে পারেন, আরে এটা তো অনেক গভীর। এতক্ষণ কিন্তু উনি ওনার লাইটারটা জ্বালান নাই। জ্বালান নাই বলতে ওনার লাইটারের মাথায় যে টর্চ লাইটটা আছে ওটা জ্বালান নাই। উনি তখন লাইটারটা বের করে যখন ধরেছেন তখন উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে এই যে লোকটা তার পরিচিত, এতক্ষণ কথাবার্তা বলতে বলতে আসলেন, এইটা তো কোনো মানুষ না। এই লোকটার পাও নাই, হাতও নাই, শুধু মাথা রয়েছে, বডি রয়েছে, দাঁত দেখা যাচ্ছে যেগুলো অনেক বড় বড়, চোখ দুটো বেশ বড় বড় লাল টকটকে। এইটা দেখার পর বিশাখা সাহেব তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি দ্রুত ওখান থেকে সরে যান। সরে গিয়ে একটা গাছ দেখতে পান, উনি ওই গাছটিকে জড়িয়ে ধরেছেন এবং বলতে থাকেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই কি জিনিসের খপ করে পড়লাম, আল্লাহ আমাকে বাঁচাও। ওই ভয়ঙ্কর জিনিসটা কিন্তু তখনও ওই নদীর ওখানেই ছিল। ওই জিনিসটা আবার চিৎকার করে বলছে, হ্যাঁ বিশাখা ভাই, আমি তো এখানেই আছি, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। তখনও কিন্তু এই বিশাখা সাহেব চিৎকার করছেন যে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর উনি যে নদীর ধারের যেই অংশটাতে রয়েছেন সেখান থেকে বেশ কিছুটা দূরে কালের পাড়া একটা স্কুল রয়েছে, আর গ্রাম্য কাঁচা বাজার রয়েছে, বেশ ছোটখাটো একটা বাজার আর কি। ওখানে একজন নাইট গার্ড পাহারা দিচ্ছিলেন। সৌভাগ্যবশত ওই নাইট গার্ড ওনার চিৎকার শুনতে পান, যেহেতু রাতের বেলা ফাঁকা জায়গা, অনেক দূর থেকে আওয়াজ দিলেও শোনা যায়। তো উনিও চিৎকার করছেন, এই কে রে ডাকে, কে চিৎকার করে, কি হয়েছে? তখন এই বিশাখা সাহেব আবার চিৎকার করে বলছেন, ভাই এদিকে আসেন, আমি বিপদে পড়ছি, আমারে মেরে ফেললো। ওই নাইট গার্ড কথার উৎস খুঁজতে খুঁজতে আগাতে থাকেন। তখন ওই নাইট গার্ডও তার হাতে থাকা টর্চ লাইট মারছিলেন, আর দূর থেকে এই বিশাখা সাহেবও ওনার হাতে থাকা লাইটারের মাথায় যে ছোট্ট টর্চ লাইটটা ছিল এটাও ধরছেন। দূর থেকে ওই নাইট গার্ডও বুঝতে পারছেন যে কোন জায়গায় আলোর উৎস রয়েছে, উনি দ্রুত ছুটতে থাকেন। আর এদিকে বিশাখা সাহেবও চিৎকার করছেন। যখন ওই নাইট গার্ড অনেকটা কাছে চলে এসেছে তখন ওই জিনিসটা আস্তে আস্তে নদীর ভেতরে পেছাতে থাকে, পেছাতে পেছাতে উধাও হয়ে যায়। এদিকে নাইট গার্ড চলে এসেছেন। নাইট গার্ড চলে আসার পর দেখা যাচ্ছে যে উনি এমন একটা জায়গায় রয়েছে, নদীর এমন একটা জায়গায় যেখান থেকে আবার নদী পার হয়ে আসতে হবে। আজব, উনি তো এক পাশে ছিলেন, নদী তো নামেনও নাই, কিন্তু উনি নদীর একটা জায়গায় কিভাবে যেন চলে গেছেন। নাইট গার্ড আলো ধরে রেখেছেন, আপনি আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। তখন এই সোহাগ ভাইয়ের শ্বশুর বিশাখা সাহেব উনি আস্তে আস্তে নদীর এক পাশে চলে আসেন। এসে উনি ওই লোকটাকে ভয়ে জড়িয়ে ধরেন। নাইট গার্ড তখন ভালো করে দেখে, আর দেখে অবাক হয়, আরে এ তো আমাদের জামাই।
ওই নাইট গার্ডটি মূলত ছিল এই বিশাখা সাহেবের ফুপা শ্বশুর। ওই সময় উনি ওখানে নাইট গার্ডের ডিউটি করছিলেন। তখন ওনাকে অর্থাৎ বিশাখা সাহেবকে বাজারের দিকে নিয়ে আসেন, সান্ত্বনা দেন, একটু ধাতস্থ করেন আর কি। আরো কয়েকজন লোক ইতিমধ্যে জমে যায়। তখন 2 জন লোক সহ এই বিশাখা সাহেবকে তার বাড়িতে পাঠানো হয়। নাইট গার্ড যিনি ছিলেন ওনার ফুপা শ্বশুর, উনি তো আর ডিউটি ছেড়ে যেতে পারেন নাই, যার কারণে ওনার পরিচিত অন্য 2 জনকে সাথে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। বাসায় তো আত্মীয় স্বজনরা ছিল সোহাগ ভাইয়ের, তারপরে এক কাকা ছিল, সব কথা তারা শোনেন। এরপর ওনার শ্বশুর ঘুমিয়ে পড়েছেন। ওনার রুমের যে জানালা সেটা খুলে উনি ঘুমিয়ে পড়েন। গভীর রাত্রে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। খচমচ খচমচ শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি শুনতে পান যে জানালার কাছে একটা জিনিস মনে হচ্ছে হাঁটাচলা করছে। জিনিসটা কি এটা দেখার জন্য উনি বিছানার উপর উঠে বসেছেন। হঠাৎ করে জিনিসটা জানালার সামনে চলে আসে, ঘরের বাইরে বাট জানালার সামনে। উনি দেখেন ওই যে জিনিসটা, যে জিনিসটা নদীর মধ্যে নেমেছিল, সেই ভয়ঙ্কর জিনিসটা, হাত নাই পা নাই, মাথা রয়েছে, বডি রয়েছে, চোখ দুটো অনেক বড় আর দাঁতগুলো সুচালো, বেশ লম্বা। ওই জিনিসটা এসে নাকি সুরে বলছে, আজ তুই বেঁচে গেলি রে বিশাখা, যদি একটা পা খালি নদীর ভিতরে নামাইতি, কেবল তো নামাতে গিয়েছিলি, একটু নামাইছিলি, যদি আর একটু নামাইতি তাহলে তোকে হ্যাচকাটারে পানির নিচে নিয়ে যেতাম আর ওখানে তোকে শেষ করে ফেলতাম। এই কথা বলেই নাকি ওই জিনিসটা হাঁটতে থাকে, কিন্তু পা তো নাই, হাঁটছে কিভাবে এটাই একটা বিষয়। খচমচ খচমচ শব্দ হচ্ছিল, এভাবে ওই জিনিসটা হারিয়ে যায়। এরপরে অবশ্য ওনার সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি, বিশেষ করে এই কেন্দ্রিক ঘটনা আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার সাথে ঘটে যাওয়া তিনি বাংলাদেশ পুলিশের একজন নারী সদস্য, আর ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি সেই নারী সদস্যেরই আপন ভাই। চলুন ঘটনায় চলে যাই। যার কাছ থেকে আমরা ঘটনা পেয়েছি তার নাম শেখ নীলমণি হৃদয়। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার উদয়পুর গ্রামে। তবে ঘটনাটি যখন ঘটেছিল তখন ওনারা থাকতেন খুলনা জেলার রূপসা উপজেলার রূপসা থানার পাশে। এই হৃদয় ভাইয়ের বোন এবং বাবা দুজনই পুলিশ সদস্য, আর বাবা এবং মেয়ে একই থানায় অর্থাৎ এই রূপসা থানায় কর্মরত ছিলেন। ওনাদের বাসাটা থানার কাছাকাছি নিয়েছিলেন ওনারা। বাসা থেকে থানায় হেঁটে যেতে 7 থেকে সর্বোচ্চ 8 মিনিটের পথ। এই পথের বেশ অনেকটা অংশই ছিল ইটের রাস্তা। ইটের রাস্তা দিয়ে থানায় যাবার সময় হাতের বাম পাশে একটা স্কুল পড়ে, স্কুলের সামনে একটা মাঠ রয়েছে, আর হাতের ডান পাশে রয়েছে কবরস্থান। আর স্কুলের সাথে লাগোয়া একটি 40 থেকে 50 বছরের পুরনো বটগাছ রয়েছে। পুলিশ সদস্য যারা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা চাকরি করেন, নাইট ডিউটি কিন্তু মাস্ট। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ডিউটি পালন করেন। আর যে যেই অবস্থায় থাকুক না কেন, নাইট ডিউটি কিন্তু রোস্টার ডিউটি হিসাবে করতেই হয়। তো ওনার আপু ওই সময় প্রেগনেন্ট হলেও মাঝে মাঝেই নাইট ডিউটি করতে হতো। এমনই এক রাতের ঘটনা। সারা রাত নাইট ডিউটি না থাকলেও ওনার ডিউটিটা রাত 2টোর সময় শেষ হয়ে যাবে। এদিকে এই হৃদয় ভাই যেটা করতেন সেটা হচ্ছে যে ওনার আপুর যখন ডিউটি শেষ হতো তখন আর আপু হৃদয় ভাইকে ফোন দিতেন। দ্রুত উনি বাইক নিয়ে চলে আসতেন আর বাইকের পেছনে ওনার আপুকে বসিয়ে নিয়ে বাসায় চলে যেতেন। তো এভাবেই কিন্তু চলছিল এই সময়টা। তো এক রাতে ওনার ডিউটি শেষ হয় রাত 2টোর সময়। 2টোর সময় শেষ হওয়ার পর কি মনে করে উনি আর ওই রাত্রে ছোট ভাইকে অর্থাৎ হৃদয় ভাইকে আর কল দেন নাই। উনি চিন্তা করলেন যে এতটুকু পথ, এই রাতের বেলা আর কল টল দেবো না, ও ঘুমাই পড়ছে হয়তো বা, এখন আর বিরক্ত না করি। সব দিন দিলেও কোনো এক অজানা কারণে উনি ওই সময় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। উনি চিন্তা করেন একাই চলে যায়, এই তো পথ, এই তো যাওয়ার রাস্তা, সবসময় তার সাথে যাওয়া করি, ভয় আর কিসের। উনি ডিউটি শেষ করে বাসার দিকে রওনা দিয়েছেন। তো বাসার দিকে যখন রওনা দিয়েছেন তখন উনি হাঁটতে হাঁটতে যখন ওই ইটের রাস্তায় ঢুকেছেন, ওই স্কুলের ঠিক সামনাসামনি যখন এসেছেন তখন একটা খস খস আওয়াজ ওনার কানে আসে।
উনি লক্ষ্য করেন যে রাস্তার পাশে যে ল্যাম্প পোস্টটা রয়েছে এটার মৃদু আলোতে উনি স্পষ্টই দেখতে পাচ্ছেন যে স্কুলের কাছে একটা মহিলা বসে আছে আর এই মহিলার কোলে একটি বাচ্চা রয়েছে। ওই মহিলা কি করলো, এই আপুর দিকে তাকিয়ে খুবই বিশ্রীভাবে হেসে দেয়। আর শুধু হেসে দিয়েছে বিষয়টা এরকম না, মুখটা এত বড় করে হা করেছে, মনে হচ্ছে তার মাথার থেকেও বড় হা করেছে। আর ওই যে কোলে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চার পেটে সজোরে এক কামড় বসিয়ে দেয়। এই অবস্থাতে কি হওয়ার কথা, নিশ্চয়ই বাচ্চাটা কান্নাকাটি করে উঠেছে? না, তা কিন্তু না। ওই বাচ্চাটা করেছে কি, সে হি হি করে খুব বিশ্রীভাবে হাসা শুরু করেছে। আর ওই মহিলাও বারবার বড় করে মুখ হা করে বাচ্চার পেটে কামড় দিচ্ছে আর বাচ্চা হি হি করে হাসছে। এটা দেখার সাথে সাথে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। এদিকে রাত 2টার সময় যে ডিউটি শেষ, উনি বাসায় ফিরবেন, ওই সময় কিন্তু এই আপুর বাবা, যিনি ওই একই থানায় কর্মরত ছিলেন, ওই সময় ডিউটি ছিলেন, ওই সময় বাসায় ছিলেন। উনি বারবার ঘড়ি দেখছেন যে 2টোর সময় যদি ডিউটি শেষ হয় তার আসতে সর্বোচ্চ 2:10 বাজবে বাসায়। এদিকে 2:20 বেজে গেছে, এখনো আসে না কেন? তাকে ফোন দিচ্ছে, উনি ফোনও ধরে না। থানায় যখন কল করেছে তখন বলেছে এই তো একটু আগে তো চলে গেল, জাস্ট 2টোর সময় চলে গেছে। তখন এই হৃদয় ভাইয়ের বাবা উনি চিন্তা করেন যে 2টোর সময় যদি বেরি হয়ে যায় তাহলে এতক্ষণ তো চলে আসার কথা, নিশ্চয়ই পথে কোনো বিপদ আপদ হয়েছে। উনি হৃদয় ভাইকে বলেন যে হৃদয় তাড়াতাড়ি বাইরে বের হ। দুজন মিলে যখন বাইরে বের হয়েছেন তখন ওনার বাবা খেয়াল করেন দূরে কেউ একজন মাটিতে পড়ে আছে। তখন ওনার বাবা বুঝতে পারেন এটা তো আর কেউ না, এটা তো ওনার মেয়ে। দ্রুত বাবাটা মিলে তাড়াতাড়ি ওখানে চলে যান, দেখেন যে এই অবস্থা পড়ে আছে, তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর এরপর জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ঘন্টা দেড়েক পরে জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সব কথা খুলে বলেন যে উনি কি দেখেছেন। এরপর হৃদয় ভাইয়ের বাবা ওই আপুকে দোয়া দুরুদ উনি যা পারতেন সেটা পরে ফু দেন, বলেন যে মা তুমি ঘুমিয়ে যাও, আশা করছি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। উনি তো ঘুমিয়েছেন। ঘুমানোর পর সকালবেলা হঠাৎ করে প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার, চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছেন। তো ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্য যারা ছিলেন তারা তো চলে আসে, কি হয়েছে কি হয়েছে। উনি জানান যে উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নটা হচ্ছে উনি স্বপ্নে দেখছেন ওনার কয়েকটা কাপড় রোদে শুকানোর জন্য দড়ির উপর রেখে দেয়া হয়েছে। 3টা অদ্ভুত চেহারার মহিলা এসেছে আর ওনার একটা কাপড়ের উপরে একটা মহিলা কি করলো, 3টা আঁচড় দিল, 1 2 3 গুনে গুনে 3টা আঁচড় দিল এবং মহিলার আঁচড়ের দাগ ওই কাপড়ের উপরে বসে গেল। এরপরই মূলত উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন আর এরপর ওনার ঘুমও ভেঙে যায়। ভয় পেয়েছেন তো উনি। তখন পরিবারের সদস্যরা বললেন যে ও কিছু না, এটা দুঃস্বপ্ন মাত্র। এরপর ওই আপু যখন সকালবেলা ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুমে যাওয়ার পর প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তখন উনি সন্দেহ করছিলেন যে ওনার গর্ভে থাকা সন্তানটা আর জীবিত নাই। এরপর ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালের যিনি কর্তব্যরত চিকিৎসক উনি জানান যে ওই বাচ্চার পালস পাওয়া যাচ্ছে না, অর্থাৎ হার্টবিট পাওয়া যাচ্ছে না, বাচ্চাটা মারা গেছে। কিন্তু কিভাবে সম্ভব? যে বাচ্চার নড়াচড়া ওই আপু রাতের বেলাও টের পেয়েছিলেন, সকালবেলা কি এমন হলো বাচ্চাটা মারা গেল? যাই হোক, এই অবস্থায় একটা গর্ভবতী নারীর মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা তো সহজেই বোঝা যায়। হসপিটালে ওনাকে কয়েকদিন থাকতে হয়েছিল। এরপর সুস্থ হয়ে উনি বাড়িতে আসেন। এরপরও আরো বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার প্রেক্ষিতে ওনার আরো বেশ কয়েকটি সন্তান এইভাবেই পেটের মধ্যেই মারা যায়। আসলে কি হয়েছিল ওই সময়? উনি তো জাস্ট রাস্তা দিয়ে আসছিলেন মাত্র। ওই জিনিসটা উনি যে দেখলেন এটাতে ওনার কোনো অপরাধ ছিল না, তারপরও কেন এমন ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটলো? ওই 3টা আঁচড়ের রহস্যই বাকি। আরো ভয়ঙ্কর আর অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই যেই মহিলা স্বপ্নের মধ্যে কাপড়ে 3টা আঁচড় দিয়েছিলেন, ওই আপু কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে
ওনার পেটের উপরে 3টা আঁচড়ের দাগ দেখতে পেয়েছিলেন। এটাই কি কারণ ওই সন্তান মারা যাওয়ার? হতে পারে এটাই কারণ। কারণ এই ঘটনা আমাদেরকে এটাই বোঝাচ্ছে, স্বপ্নের মধ্যে কাপড়ের উপর 3টা দাগ, আর বাস্তবে ওনার পেটের উপরে 3টা দাগ পড়ে যায়, আর তখনই ওনার পেটের সন্তান মারা যায়। খুব অদ্ভুত, তাই না? পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে যায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মিরাজ মাহমুদ। ওনার বাড়ি মেহেরপুরে। ছোটবেলায় উনি যখন নানি বাড়িতে যেতেন তখন নানির মুখ থেকে অনেক ঘটনা শুনতে পেতেন। মিরাজ মাহমুদ ভাইয়ের জন্মের আগেই ওনার নানা মারা যান। ওনার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা ওনার নানির মুখে শুনেছিলেন। সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনাটি শুরু করি। ঘটনাটির সময়কাল 1980 সালেরও আগের। নানা একটা খুব ভালো গুণ ছিল, উনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন, বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। এই কারণে ছোট বড় সবাই নানাকে খুবই ভালোবাসতো, পছন্দ করত। নানার আরো একটি গুণ ছিল, সেটা হচ্ছে কোথায় কি অসুবিধা, মানুষ কোথায় কি ধরনের সমস্যায় পড়েছে সেটা ওনার সাধ্য অনুযায়ী সেটা সমাধানের চেষ্টা করতেন। আর একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানে প্রতিনিয়তই উনি যাবার চেষ্টা করতেন, কোনো কবর ভেঙে গিয়েছে কিনা, কোনো কবর কোনো অসুবিধা হয়েছে কিনা ওইখানে ওই কবরের উপরে, এই জিনিসগুলো দেখতেন। অনেক সময় দেখা যেত যে কবর ভেঙে যেত, বৃষ্টির কারণে ভেঙে যেত বা অন্যান্য কারণে ভেঙে যেত, সেই কবরটা আবার মাটি দিয়ে পরিপূর্ণ করার একটা ব্যাপার ছিল। তারপর দেখা যেত যে কবরের চতুর্দিকে যেই বেড়া দেওয়া হয়েছে সেটা কোনো কারণে গরু ছাগল ঢুকে ভেঙে ফেলেছে, এরকম হয়। কিন্তু এরপর আরো একটা সমস্যা নাকি ওই সময় হতো, সেটা হচ্ছে কবর থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়ে গিয়েছিল ওই এলাকায়। অনেক সময় দেখা যেত কবর দেওয়া হয়েছে, লাশ চুরি হয়ে গেছে, সেই লাশ থেকে কঙ্কাল নিয়ে নিত একটা বিশেষ প্রসেস করে। এরকম কিন্তু ঘটনা ঘটতো। তো নানা মাঝে মাঝে কি করতেন, বাড়ির কাছে ওই কবরস্থানে যেতেন, গিয়ে দেখতেন সব কবর ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে কি হয়, নানার এক বুবু উনি মারা গিয়েছিলেন। ওই বুবুর সাথে নানার খুব ভালো সম্পর্ক ছিল, বয়স হয়েই মূলত ওই বুবু মারা গিয়েছিলেন। তো ওই বুবু যখন মারা গিয়েছেন নানা খুব মনে কষ্ট পেয়েছিলেন। নানা ওনার যে বাড়িটা, এই বাড়িতে প্রায় 250-র উপরে ভেড়া ছিল বলে নানি জানিয়েছেন। নানা ওনার বাবার সাথে ভেড়া চড়াতেন। তো ভেড়া চড়াতে যাওয়ার সময় ওই কবরস্থানের ভিতরে ঢুকে কবরগুলো দেখতেন, আবার ফেরত আসতেন, এভাবেই চলছিল দিনকাল। তো বুবুর মৃত্যুর কয়েকদিন পর নানা যখন ওই ভেড়া নিয়ে ওনার বাবার সাথে যাচ্ছিলেন, তখন ওনার বাবাকে বলেন যে আব্বা আমি একটু দেখে আসি বুবুর কবরটা ঠিকঠাক আছে কিনা। তখন ওনার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, যা দেখে আয়। তো নানা যখন ওই কবরস্থানের ভিতরে ঢুকবেন, কবরস্থান কিন্তু চতুর্দিকে ওয়াল করা, আর ওটা ঢোকার যে পথটা এটা কিন্তু লোহার 2 পার্টের গেট, ধাক্কা দিয়ে 2 পার্ট খুলে তারপর ভেতরে ঢুকতে হবে। তো নানা যখন ওইখানে ঢুকবেন, কেবল হাত লাগিয়েছেন ওই গেটে, তখন পেছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ নানাকে বলে ওঠে, ভেতরে যাস না, থেমে যায় এখানে। নানা তখন চমকে ওঠেন, আরে কে কথা বলে, কণ্ঠটা তো অপরিচিত লাগছে, এরকম কণ্ঠ আমাদের এলাকায় কারো আছে বলে তো জানা নেই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন ঘুরে, তো উনি কাউকে দেখেন না ওই সময়। চিন্তা করলেন যে মনের ভুল। আবার উনি ভেতরে যাওয়ার জন্য যখনই হাত লাগিয়েছেন ওই গেটে, পেছন থেকে আবার সেই গম্ভীর কণ্ঠটা ভেসে আসে, ভেতরে যাস না, এখানেই থেমে যা, খবরদার ভেতরে যাওয়ার চেষ্টা করিস না। এটা যখন বলেছে তখন নানা আবারও চমকে উঠেছেন যে আরে কে কে কথা বলে। পেছন দিকে তাকিয়ে কাউকেই উনি দেখেন না। উনি তো ভয় পেয়ে যান। তারপরও উনি ঢুকে যান। ঢুকে যাওয়ার পর দেখেন যে বুবুর কবর ঠিকঠাক আছে। উনি কবর জিয়ারত করে আবার ঠিকঠাক মতো বের হয়ে ওনার আব্বার সাথে ভেড়া চড়ানোতে যুক্ত হয়ে যান। এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু ওনার আব্বাকে বলেন নাই। তো ওই দিন রাতের বেলা উনি যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পর চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। তখন বাড়ির লোকজন চলে আসে, কি হয়েছে? তখন নানা বলেন যে উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। স্বপ্নের মধ্যে সাদা পাঞ্জাবি পরা বয়স্ক একজন লোক, সে
সে এসে নানাকে বলছে, তোকে কয়েকবার মানা করলাম, তারপরও তুই ভিতরে ঢুকলি, তুই জানিস তোর কারণে আমাদের কি অসুবিধা হয়েছে, এর শাস্তি তুই পাবি, তোর ধ্বংস আমরা করেই ছাড়বো, প্রস্তুত থাকিস। এ কথা বলে নাকি ওই বৃদ্ধটা চলে যায়। এরপরই নানা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যান। তো নানার আব্বা এই বিষয়টাতে খুব একটা গুরুত্ব দেন না। এরপর নানা বলেন যে আমি কিন্তু এই যে সকালবেলা ভেড়া নিয়ে যাওয়ার সময় এরকম এরকম দেখেছি। এরপরে ওনার বাবা বিষয়টাতে গুরুত্ব দেন না। তো পরদিন সকালবেলা নানার আব্বা যখন নানাকে ডাকছেন যেতে হবে ভেড়া চড়াতে, তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছেন। ওনার যে রুম বা যে ঘর, ওখান থেকে নানা কোনো উত্তর দিচ্ছেন না। তো নানার আব্বা চিন্তা করেন কি ব্যাপার, উত্তর দিচ্ছে না কেন। উনি একটু এগিয়ে যান দরজার কাছে এগিয়ে গিয়ে মনে হচ্ছে কথোপকথনের শব্দ উনি শুনতে পাচ্ছেন। কেউ কথা বলছে, একটু বয়স্ক কণ্ঠ, আবার নানা কথা বলছেন। ছেলেটা কথা বলছে কারোর সাথে, অথচ উত্তর দিচ্ছে না। আর ওর ঘরের মধ্যে কে? নানার বাবা ঘরে যে বেড়া, এইটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করলেন যে ভেতরে কে। তখন উনি দেখতে পান যে নানা দুইজন বৃদ্ধ লোকের সাথে কথা বলছে। ওই বৃদ্ধ লোকের চেহারাটা উনি দেখতে পাচ্ছেন না, কারণ বৃদ্ধ লোকের পিঠ দেখা যাচ্ছিল। নানার বাবা তখন বলে উঠছে, এই তুই কার সাথে কথা বলিস, এত বড় করে ডাকতেছি তুই শুনতে পাস না? এটা বলার সাথে সাথে নাকি নানা চমকে ওঠেন, আর ওই যে দুই বৃদ্ধ তারাও অদৃশ্য হয়ে যায়। আর তখন নানা একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তবে যখন নানার আব্বা দেখছিলেন যে তার ছেলে দুইজন অপরিচিত বৃদ্ধ লোকের সাথে কথা বলছে, ওই সময় নাকি নানা কিছু একটা খাচ্ছিলেন, খেতে খেতে কথা বলছিলেন। দরজা ভেঙে ভিতরে ঢোকে সবাই। ঢোকার পর দেখা যায় যে নানা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওনার মুখের মধ্যে কিছু একটা ছিল, এটা যে কি ভালো করে বোঝা যাচ্ছিল না। তাড়াতাড়ি ওখান থেকে বের করে ওই অবস্থাতেই নানাকে গোসল করানো হয়। নানির মানে নানার আম্মু, নানি যেটা বলেছেন যে ওই অবস্থাতে নানার আম্মু খুব কান্নাকাটি করছিলেন ছেলের কি হয় না হয়। নানার আব্বা সেদিন একাই মাঠে গিয়েছেন ভেড়াগুলো নিয়ে। তো উনি এই ভেড়াগুলো মাঠে চড়াচ্ছিলেন। হঠাৎ করে নানার পাশের বাড়ির একজন লোক এসে নানার আব্বাকে খবর দেয় যে ভাই, আপনি ভেড়া চড়াচ্ছেন, তাড়াতাড়ি বাসায় চলে, আপনার ছেলে তো খুব অসুস্থ হয়ে পড়েছে, রক্ত বমি করছে। নানার আব্বা তো দ্রুত ভেড়াগুলো অন্য আরেকজনকে বুঝিয়ে দিয়ে বাসায় আসে। বাসায় এসে দেখেন যে নানা রক্ত বমি করছে। শুধু তাই না, ওই রক্তের সাথে ছাই জাতীয় কিছু একটা জিনিস বের হয়ে আসছে। এই অবস্থা দেখার পর নানার বাবা প্রথমবারের মতো বুঝতে পারেন যেটা হচ্ছে এটা স্বাভাবিক কিছু না। এরপর কিছু প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গ্রামগঞ্জে কিন্তু টুকটাক ভুতুরে ঘটনা স্বাভাবিক, অনেকেই দেখে, আস্তে আস্তে সেটা ঠিকও হয়ে যায়। এটাই চিন্তা করেছেন নানার আব্বা। নানার আব্বাকে প্রতিবেশী কয়েকজন বললেন যে ভাই, আপনার ছেলের অবস্থা তো ভালো না, বড় কোনো কবিরাজ দেখান। তো ওই দিন সন্ধ্যাতেই দুইটা গ্রামের পরে একটা কবিরাজের সন্ধান পাওয়া গেছিল। সেই কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজের নামটা সঠিক করে বলা যায় নাই, নানি বলতে পারেন নাই আর কি। তো কবিরাজ নাকি বাসায় আসার পর পরই সে চলে যেতে চাচ্ছে, কবিরাজ সেখানে থাকবে না। তা নানার আব্বা জিজ্ঞেস করছে, ভাই কি হয়েছে সেটা তো বলে যান, চিকিৎসা করবেন না করবেন সেটা তো পরের বিষয়। তো কবিরাজ কিছুই বলে না, শুধু এতটুকুই বলে গিয়েছিল, আপনার ছেলে বেশি দিন বাঁচবে না, যা খেতে চায় খাইয়ে দেন। ওই দিন থেকে নানার পেটে ভয়ঙ্কর রকমের ব্যথা, শুধু বলছে মরে গেলাম, আমি মরে গেলাম, আমার পেটের মধ্যে কে যেন সূচ ফুটাচ্ছে। প্রচন্ড রকমের চিৎকার চেঁচামেচি। নানার আম্মা তো খুব কান্নাকাটি করছে ছেলের এই অবস্থা দেখে। পরে আরো একজন বড় হুজুরের সন্ধান ওনারা পান মেহেরপুর জেলার গাংনী উপজেলার কোন একটি গ্রামে। তো নানার আব্বা তখন সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো হুজুরকে উনি বাসাতেই পেয়ে যান। নানার আব্বা বিস্তারিত সব কথা খুলে বলার পর হুজুর বলেন যে আপনি কালকে আসেন, এই বিষয়ে আমি একটু খোঁজ খবর নেই, তারপর আমি বলতে পারবো ঘটনাটা কি হয়েছে এবং কিভাবে চিকিৎসাটা করা যায়। তো পরের দিন নানার আব্বা সেই হুজুরের সাথে আবারও দেখা করেন। তো হুজুর যে কথা বললেন সেটা শুনে তো নানার আব্বার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। হুজুর বলেন যে সেই দিন যখন নানা ওই কবরস্থানের ভিতরে ঢুকছিলেন, ওই সময় নাকি একজন জিনকে কবর দেওয়ার জন্য অনেক জিন সমবেত হয়েছিল। যেই জিনটাকে কবর দেওয়া হচ্ছিল সেই জিনটা ছিল ওই গোত্রের সর্দার।
নানা যখন ওই কবরস্থানে ঢুকবেন তখন জিনেদের পাহারাদার যেই একটা দল ছিল, এই দলের যে সর্দার আবার সে আবার নিষেধ করেছিল যে ওখানে যাস না। কয়েকবার নিষেধ করার পরও নানা ভেতরে যান। আর ভেতরে যাওয়ার কারণে ওই কবরস্থানে কবর যখন দিচ্ছে এটা তো দেখা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ওই সময়ে নানা ঢোকার কারণে ওদের অনেক সমস্যা হয়ে গিয়েছিল। ওখানে অনেক গণ্যমান্য জিনেরাও উপস্থিত ছিল, অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে ওরা খুব ক্ষিপ্ত ছিল। ওই দলের মধ্যে বেশ কিছু উগ্র স্বভাবের জিন ছিল, তারাই মূলত নানার পিছনে লেগেছে। এখন কিভাবে কি করা যায়, এটা সমাধান কি হবে, এই বিষয়ে হুজুর তেমন কিছু বলতে পারলেন না। বললেন যে এটার সমাধান তো অত্যন্ত জটিল, দেখি কি করা যায়। তো ওই দিন তো নানার বাবা বাড়িতে চলে আসেন। আসার পর দিন সকালবেলা দেখেন যে ওনার যে ভেড়ার পাল, 250-র উপরে ভেড়া ওনার ছিল, এর মধ্যে 20টা ভেড়া মারা গেছে। প্রত্যেকটা ভেড়ার মাথা আলাদা করা, মনে হচ্ছে ধারালো কোনো জিনিস দিয়ে জবাই করে মাথা আলাদা করা না, মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে মাথাগুলো আলাদা করে ফেলেছে। নানার বাবা কিন্তু বুঝতে পেরেছেন এই কাজগুলো কে করছে। এইভাবে প্রতিদিনই 1টা 2টা 3টা, প্রথমবার তো 20টা মারা যায়, এরপরে এরকম প্রতিদিনই 2টা 3টা করে ভেড়া মারা যেতে থাকে। নানার আব্বা মা তো খুব চিন্তিত হয়ে পড়েন যে এরকম ভয়ঙ্কর আযাব তাদের পরিবারে নেমে এসেছে। এদিকে নানা দিন দিন শুকিয়ে যাচ্ছেন। উনি অনেক খাবার খেতেন কিন্তু নানার শরীরে কোনো উন্নতি হতো না। তো এরকম তো চলছে, কিন্তু কতদিন চলবে। পাশের একটা গ্রাম রয়েছে, নাম হচ্ছে শোলমারি গ্রাম। সেই শোলমারি গ্রামে একজন কবিরাজ ছিলেন। তো সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর একটু উন্নত হয় শরীরের, কিন্তু নানার বাসায় কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, ছোট ছোট অনেক ঘটনা, এগুলো আসলে বলতে গেলে শেষ হবে না। এভাবে কিন্তু দিন কেটে যাচ্ছিল। আর বিভিন্ন সময় কবিরাজকে দেখানো হচ্ছিল, রুকিয়া করা হচ্ছিল। তো এরকম যখন চলছে, এর মধ্যেই নানার আব্বা হঠাৎ করে স্ট্রোক করে মারা যান। এরপর বাড়িতে যত ভেড়া ছিল নানা একাই দেখাশোনা করতেন। নানা একদিন স্বপ্নে দেখেন যে নানার বাসায় কে যেন এসেছে এবং কবর খুঁড়ছে। স্বপ্নের ভিতরে যে কবর খুঁজছে সে বলে যে এই কবরটা কিন্তু তোর, আর এই কবরে তোকে জিন্দা দাফন করব। এই জিনিসটা দেখে উনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। নানিকে বলেন, অর্থাৎ নানির যিনি নানার যিনি আম্মা তাকে বলেন আর কি, নানি না, নানার আম্মাকে বলেন। নানার আম্মা কি করবে উনি আসলে কিছু বুঝে উঠতে পারছিলেন যে কি করব এই সিচুয়েশনে। এইভাবে দিন কাটছে। নানার আম্মা পরবর্তীতে ভালো একজন কবিরাজের সন্ধান পান, কিন্তু তারা বাংলাদেশের না, কেউ ভারতের কলকাতার একটা স্থানে কয়েকজন কবিরাজ আছে। তো ওইখানে তাকে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে যিনি একটু বয়স্ক কবিরাজ, তিনি নানাকে দেখেই বলেন যে তুমি যে এখনো বেঁচে আছো এটাই তো অনেক কিছু, বহু আগেই তো তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। নানার আম্মাকে তখন ওই কবিরাজ বলেছিলেন যে আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেন। আপাতত এটা একটা সমাধান, আরো কিছু সমাধান আছে যেগুলো পর্যায়ক্রমে করতে হবে। তো এই পরামর্শ নানার আম্মা শোনেন, সেই অনুযায়ী পরবর্তীতে কাজ করছিলেন। বেশ কিছু আমল শিখিয়ে দেন, বেশ কিছু কাজ শিখিয়ে দেন। তো এভাবেই যেতে থাকে, এভাবেই উনি বড় হতে থাকেন, বিয়ে করেন, তার সন্তানাদি হয়। তো একটা পর্যায়ে কিন্তু নানা অস্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। নানার বাড়িতে অনেক ছোট ছোট ঘটনা ঘটতো, সেগুলো বলে আসলে শেষ করা মুশকিল। মূল বিষয়গুলো আমরা তুলে ধরলাম। তবে নানি, অর্থাৎ নানার স্ত্রী নানি, যিনি ঘটনা বলেছেন, উনি বলেছেন যে কলকাতা থেকে ফেরত আসার পর ওনারা দেখেন যে ওনাদের একটা দুধেল গাই ছিল। এই গাইটা মাটির নিচে গলা অবধি পোতা ছিল। এত বড় একটা গাইকে গলা অবধি কে পুঁতে রাখলো, এবং মৃত অবস্থাতে পাওয়া গিয়েছিল সেটাকে। এরকম ভয়ঙ্কর অনেক ঘটনা ঘটেছে। এভাবেই নানা বড় হয়েছেন। প্রিয় লিসেনার্স, দেখুন, একটা ভুলের কারণে এরকম একটা সমস্যা উনি ফেস করেছেন। এক নরক যন্ত্রণা নিয়ে উনি বহুদিন জীবিত ছিলেন।
তাকে মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহর রহমতে আসলে ওভাবে পারে নাই। আল্লাহ যদি হায়াত লিখে রাখেন, কারো কিন্তু মারার ক্ষমতা নাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম কাজী সবুজ। ওনার বাড়ি চাঁদপুর জেলার 2 নং বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামে। উনি মালয়েশিয়াতে রয়েছেন আর একটি চায়না কোম্পানিতে 7 বছর ধরে কাজ করছেন। মালয়েশিয়ার জহুর বারু নামক জায়গাতে উনি বর্তমানে কর্মরত রয়েছেন। কাজ করতে করতে আফনান দ্য হরর ওয়ার্ল্ড উনি সবসময় শোনেন। ওনার একজন মালয়েশিয়ান কলিগ যার নাম হচ্ছে আয়েল, এই আয়েল লোকটা যখন দেখলো যে সবুজ ভাই উনি কানে হেডফোন লাগিয়ে কিছু একটা শোনেন, উনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন যে কি শুনছেন। যখন উনি জানতে পারলেন যে ভয়ের ঘটনা শুনছেন, তখন এই আয়েল নিজেই বলেন যে তার জানা একটি ঘটনা রয়েছে। এরপর কাজের ফাঁকে এই ঘটনাটি শুনেছিলেন সবুজ ভাই, 2 দিন সময় লেগেছিল পুরোটা শুনতে। এরপর ধীরে ধীরে লিখে উনি আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনাটা শুনে আসি। ঘটনাটা অবশ্য এই আয়েল নিজের চোখে দেখেন নাই, এই ঘটনাটা আয়েল তার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলেন। তো যেই জায়গায় ঘটনাটি ঘটেছিল মালয়েশিয়ার, সেই জায়গার নাম হচ্ছে বাটু পাহাত। ওই এলাকায় একজন মধ্যবিত্ত মুসলিম পরিবার ছিল, 4 সদস্যের একটা পরিবার ছিল। বাবার নাম আমির, মায়ের নাম সিতি। তাদের 2 ছেলে ছিল। বড় ছেলের নাম ফাহমি, যার বয়স 16 কি 17 হবে, আর ছোট ছেলের নাম হচ্ছে ইউসুফ, যার বয়স 11-12 বছর হবে। ওই এলাকায় তারা খুবই সম্মানিত ছিলেন। তো বাবা আমির যিনি আর কি, এই আমির ছিলেন স্থানীয় একটি প্রতিষ্ঠানের সুপারভাইজার, আর মা সিতি উনি একজন গৃহিণী। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। আর ঘটনাটি মালয়েশিয়ান ভাষায় যেহেতু আয়েল সবুজ ভাইকে বলেছেন, তো সবুজ ভাই সেটা বাংলাতে আমাদেরকে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা তো মালয়েশিয়ান ভাষা বুঝি না, বাংলাতেই আমরা বলবো। ওই পরিবার মোটামুটি ভালোই চলছিল, অসুবিধা তেমন ছিল না। আর্থিক দৈন্য দশা তাদের ছিল না, আবার খুব সচ্ছল তারা ছিলেন, বিষয়টা এরকম না, চলছিল সবকিছু মোটামুটি ভালোই। এই পরিবারে শান্তি বিনষ্ট হয়, অর্থাৎ শান্তির ছন্দপতন ঘটে এই পরিবারের ছোট ছেলে ইউসুফের অস্বাভাবিক আচরণের কারণে। এক রাত্রে ইউসুফ চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়, ভয়ার্ত চোখে চতুর্দিকে তাকাচ্ছে। একই রুমে তার ইমিডিয়েট বড় ভাই ফাহমিও থাকতো। ফাহমি জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন এই ইউসুফ বলছে, আমাকে নিয়ে যাবে ওরা, আমাকে নিয়ে যাবে। ও আমার দিকে তাকিয়ে আছে, ওই যে দরজার পাশে দাঁড়িয়ে আছে। তো এটা দেখার পর ফাহমি তাকায়, দরজার পাশে কাউকে দেখে না। এরপর ফাহমি মা বাবাকে ডাকে, মা বাবা আসে, কি হয়েছে জিজ্ঞেস করে। তখন ইউসুফ বলে যে কেউ একজন আসছে, আমাকে নিয়ে যাবে, ওই দরজার পাশে দাঁড়ায় থাকে। এখন কেউ তো সেই দৃশ্য দেখে না, বলে যে বাবা তুমি দুঃস্বপ্ন দেখেছো, ঘুমায় পড়ো। তো ওই রাত্রের মতো সে ঘুমিয়ে যায়, কিন্তু প্রতি রাত্রেই এই সমস্যাটা ঘটতে থাকে। তবে বড় ভাই ফাহমি এই বিষয়টা আসলে তুচ্ছ তাচ্ছিল্যে নেয় আর কি, মজা করতে থাকে, হাসি তামাশা করতে থাকে, ঠাট্টা করতে থাকে। সে বুঝতে পারে না আসলে সমস্যাটা কি। তো এরকম বেশ কয়েকদিন যায়। একদিন রাত 3টা বাজে, হঠাৎ করে এই ফাহমি ঘুম থেকে উঠে দেখে যে ইউসুফ বিছানায় নেই। কোথায় গেল মনে করেছে যে ওয়াশরুমে গিয়েছে। তো ওয়াশরুমে সে যায়, দেখে যে না, ইউসুফ নাই। যে কয়েকটা ওয়াশরুম ছিল সে দেখে নাই। বাড়ির আনাচে কানাচে বলতে ভেতরে, মানে বাড়ির ভেতরে যেই জায়গাগুলো ছিল সেখানে ইউসুফকে খোঁজে, কোথাও পায় না। এরপর সে তার মা বাবাকে ডেকে তোলে। মা বাবা এসে খোঁজাখুঁজি শুরু করে, ইউসুফকে পাওয়া যায় না। ফজরের পরে, অর্থাৎ যখন একটু সকাল হয়েছে, তখন বাড়ির পেছনে থাকা ছোট্ট একটি বাগানে গাছের নিচে ইউসুফকে পাওয়া যায়। ইউসুফের চোখগুলো ফাঁকা ফাঁকা ছিল। অবচেতন ভাবে সে শুধু বলছিল, ওরা ফাহমিকেও নিয়ে যাবে। এতদিন শুধু ইউসুফ বলতো যে ইউসুফকে নিয়ে যাবে, কিন্তু এবার ইউসুফ বলছে ফাহমিকেও নিয়ে যাবে। এরপর শুরু হয় আরো কিছু ঘটনা। বাড়ির চতুর্দিকে শোভাবর্ধনকারী যে লতা পাতাগুলো লাগানো হয়েছিল সেগুলো নাকি কোনো এক অজানা কারণে শুকিয়ে মারা যায় হঠাৎ করেই। এরপর থেকে রাতের বেলা বাড়ির চালের উপরে ভারী কিছু টানার শব্দ হতো। তবে
এই জিনিসগুলো যে কি এটা বোঝা যেত না। যখন ওই পরিবারের কর্তা আমির উনি শব্দ শুনে বাড়ির বাইরে আসতেন তখন উনি কিছুই দেখতে পেতেন না, অথচ ঘরের ভিতরে থাকা লোকজন সেই শব্দ শুনতে পেত। ওই দেশগুলোতে অধিকাংশ দোতলা বাড়ি, আর দোতলায় কিন্তু ঢালাই ছাদ না, টিন জাতীয় কোনো জিনিস দেয়া আর কি, মোটা জাতীয় এক ধরনের টিন, সেগুলো দেয়া আর কি। এই কারণে এই বাড়িগুলোর চাল সাধারণত এরকম হয়ে থাকে। মালয়েশিয়াতে এরকম অসংখ্য বাড়ি পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে এই শব্দগুলো কারা করছে, এরকম কিন্তু চলছে প্রতিনিয়ত। এরপর একদিন রাত্রে ফাহমি ঘুম থেকে উঠে দেখে এই যে ইউসুফ, তার যে ছোট ভাই, সে যে বিছানায় ঘুমিয়ে রয়েছে, এই ইউসুফের পায়ে জুতা, আর জুতা দুটো একদম কাদায় ভরা, অথচ ইউসুফ ঘরেই ছিল। সে কখন বাইরে গেল, কখন ঘরে ঢুকেছে, এটা ফাহমি বলতে পারে না। আরো একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে, ইউসুফের জুতা তো কাদায় ভরা, ইউসুফ হেঁটে আসলে তো ফ্লোরে ছোপ ছোপ কাদার দাগ থাকবে, এরকম কোনো চিহ্নই নাই। তাহলে ইউসুফ কিভাবে কাদামাখা জুতা পরে ঘরে ঢুকলো? এটা তো এক রহস্য। ইউসুফকে জিজ্ঞেস করা হয় যে তুমি রাত্রে বাইরে গিয়েছিলে, ইউসুফ কিছুই বলতে পারে না। কিন্তু এই জুতা মাখা কাদার রহস্য কি, এটা ওরাও বুঝতে পারছিল না। তো এরকম তো চলছে দিনের পর দিন। ইউসুফের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, সে খাবার খাওয়া বন্ধ করে দেয়, বারবার শুধু বমি করে, শরীরটা সবসময় গরম থাকতো। হসপিটালে নেওয়া হলেও কোনো উন্নতি হতো না, যত টেস্ট দিত সবগুলো রিপোর্ট একদম স্বাভাবিক থাকতো, ডাক্তাররা কোনো রোগই ধরতে পারতো না। একটা পর্যায়ে ডাক্তাররা ইউসুফকে রিলিজ দিয়ে দেয়, বলে যে মানসিক রোগের ডাক্তার দেখান। এদিকে ইউসুফ অনেক দুর্বল হয়ে পড়েছে। ইউসুফ শুধু বলতো ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, আমাকে নিয়ে যাবে। পরিবার তখনও বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি, এটা কি সিজোফ্রেনিয়া রোগ নাকি অন্য কিছু, ওনারা তো বুঝতে পারছেন না। পরিবার ফাহমিকেও দেখে শুনে রাখে, ফাহমি আবার কোনো একটা সমস্যায় পড়ে যায় কিনা, যদিও বা তখনও ফাহমির মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল না। এক রাত্রে ইউসুফ বিছানায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ তার খিঁচুনি শুরু হয়, তার চোখ উল্টে যায়। তার ভাই কিন্তু তার কাছাকাছি ছিল। সে ঘুম ভেঙে এই দৃশ্য দেখে চিৎকার করে তার মা বাবাকে ডাকতে শুরু করে। মা বাবা রুমে এসে দেখে যে এই অবস্থা, তারা অনেক ভয় পায়। তার মা বাবা দোয়া পড়ে ফু দেন। ইউসুফ ওই অবস্থাতেও গড় গড় শব্দ করছে আর বলছে, সে আসছে, আমার আর সময় নাই, সে আসছে। এরপর ইউসুফ নিজেই নিজেকে আক্রমণ করছে, নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরত। ওই সময় তার সাথে কেউ পারছিল না। তার পরিবার তাকে শান্ত রাখার চেষ্টা করে অনেক, কিন্তু পারছিল না। বারবার সে নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরত। ওই সময় ওই রাত্রেই ভোর 4টার দিকে ইউসুফ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। ফাহমি নিজের আপন ছোট ভাইয়ের চোখের সামনে এরকম মৃত্যু দেখে সে খুবই ভেঙে পড়ে। আর মা বাবার কথা আর কি বলবো, চোখের সামনে তাদের সন্তান এভাবে কষ্ট পেয়ে মারা গেল, এটা কি কোনো মা বাবা সহ্য করতে পারে? নিশ্চয়ই নয়। এখন কি করা যাবে? একটা সন্তান তো চলে গেল, থামাতে তো পারল না। ইউসুফের মৃত্যুর পর ফাহমিও যেন বদলে যেতে থাকে। আগের সেই প্রাণবন্ত স্বভাব তার মধ্যে নাই। বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতো সে এখন বন্ধু বান্ধবদের সাথে একদমই মেশে না। সে একদম নীরব, চোখে ঘুম নেই, মুখে চিন্তার ছাপ। রাত হলেই নাকি তার শরীর শুধু কাঁপত। মানুষের প্রচন্ড জ্বর হলে যেভাবে ছটফট করে কাঁপতে থাকে শরীর, তার এইরকম হতো। সে বলতো কেউ যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর যখন নিঃশ্বাসটা এসে পড়ে, নিঃশ্বাসের যে বাতাসটা যখন লাগে, তখনই তার শরীর কাঁপতে থাকে, এরকম নাকি হতো। কিন্তু সে কাউকে তখনও দেখতো না। এক রাত্রে এই ফাহমির বাবা আমির, উনি কোনো এক অজানা কণ্ঠ শুনতে পান। অজানা এক কণ্ঠ ভেসে আসছিল, আর এই কণ্ঠে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখে যে এই যে ফাহমি, সে বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলছে অজানা ভাষায়। সে যে কি ভাষায় বলছে এটা তার বাবা বুঝতে পারছেন, এটা মালয়েশিয়ান ভাষা না, সম্পূর্ণ অজানা ভাষা। তার বাবা পেছন থেকে ডাকে। ডাকার পর ফাহমি অবশ্য ঘুরে তাকায়,
কিন্তু ঘুরে যখন তাকিয়েছে, এমন দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়েছে যে তার বাবাই ভয় পেয়ে যায় যে আরে সে এইভাবে তাকালো আমার দিকে। কয়েক সেকেন্ড পর অবশ্য ফাহমি স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি, এমন একটা অবস্থা। তো এর পরের রাত থেকে ফাহমি বলে যে ও জানে যে আমি টের পেয়ে গেছি, ও আমাকেও নিয়ে যাবে যেভাবে ইউসুফকে নিয়ে গেছে। শুধু এই কথাগুলোই বলতো, ও তো আর বেশি কথা বলতো না, হাতে গোনা কয়েকটা বাক্য বলতো, তার মধ্যে এইটাই বেশি বলতো। তো মা বাবা মনে করেছিল ভাইয়ের চিন্তায় হয়তো বা মানসিক চাপে এরকম আচরণ করছে। এরপর এক রাত্রে ফাহমি তার বাবাকে বলে, বাবা তুমি জানো না ইউসুফ না প্রতি রাত্রে আমার কাছে আসে, সে আজকেও আসবে, আজ রাতে আসবে, আর ও আসবে, ওর অপেক্ষায় থাকে, আমি ঘুমাইতে পারি না, ও আসলে আমি ঘুমাইতে পারি না, ওর সাথে আমি কথা বলি। তখন ওনার বাবা বলেন যে আসলেই তোর ছেলেটা মানসিক রোগে আক্রান্ত হয়েছে, নিশ্চয়ই সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়েছে, বা তার হ্যালুসিনেশন হচ্ছে, সে দেখছে তার ভাইকে, এমনটা হতে পারে। তো এরকমটা তার বাবা চিন্তা করেছেন যে তার ছেলের এরকম সমস্যা হয়েছে তার ভাইয়ের প্রতি যে ভালোবাসা ছিল সেটা থেকে। তখন উনি চিন্তা করেন যে ছেলেটাকে ভালো ডাক্তার দেখাতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। উনি ছেলেকে ওনার ছেলের রুমে রেখেই পরে ওনার রুমে চলে যান, মানে আমির, উনি ওনার রুমে চলে যান, চিন্তা করছেন কি করা যায় কি করা যায়। হঠাৎ করে চিৎকার শোনা যায় এই ফাহমির রুমের ভেতর থেকে চিৎকার। তো আমির যিনি, উনি দরজার কাছে আসছেন, দরজাটা ভেতর থেকে লক করা ছিল। তো উনি বাইরে থেকে চিৎকার করছেন যে বাবা দরজা খুলো, কি হয়েছে কি হয়েছে। একটা পর্যায়ে উনি দরজা ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন, তার মাও কাছে চলে আসছে ততক্ষণে। তখন উনি দেখেন যে ফাহমি মেঝেতে পড়ে আছে, নিজের হাত দিয়ে তার মাথা চেপে ধরে রেখেছে। ফাহমি বলে যে আমার কানের কাছে এসে সে এমন শব্দ করে কথা বলছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি মনে হচ্ছে মারাই যাব, আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, এত জোরে শব্দ আমি শুনতে পাচ্ছি না। অথচ কি শব্দ, কিসের শব্দ, এটা কিন্তু তার বাবা শোনেন নাই। এরপর ফাহমি অজ্ঞান হয়ে যায়, কয়েক ঘন্টা অজ্ঞান সে ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার তো কোনো অসুখই ধরতে পারে না। তারপর ফাহমিকে আবার ডাক্তারের কাছ থেকে বাসায় নিয়ে আসা হয়। এই যে বাচ্চাদের মা যিনি স্মৃতি, উনি বাচ্চার বাবাকে বলেন ভালো কোনো হুজুর ডেকে আনো, এছাড়া এই সমস্যা যাবে না, ডাক্তাররা আমাদের কিছুই করতে পারবে না, আল্লাহর রহমতে হুজুররা যদি পারেন। এরপর মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসেন, উনি কিছু দোয়া দুরুদ বলেন। তো পড়ার পর উনি বলেন যে এটা তো জিনের সমস্যা বলে মনে হচ্ছে, তবে আমি এই কাজে এক্সপার্ট না, আপনারা অন্য কোনো হুজুরকে দেখান। আরেকজন হুজুরকে নিয়ে আসা হয় যিনি এই প্যারানরমাল সমস্যার সমাধান করেন, উনিও কিছু না করে চলে যান, উনি বেশ ভয় পেয়ে ফেরত যান বলে ওই পরিবারের সদস্যরা অনুমান করেছিলেন। তো আত্মীয় স্বজনরা যখন এই বিষয়টা জানে, তখন আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়ে একজন আলেমের সন্ধান ওনারা পান। তো সেই জায়গাটা মালয়েশিয়ারই মুয়ান নামক কোন একটা জায়গা আর কি, তবে আয়েল নির্দিষ্ট করে বলতে পারেন নাই যে আসলে কোন জায়গা, আর ওই হুজুরের নামটাও ঠিক করে বলতে পারেন নাই। যেহেতু আয়েল সে শুনেছে তার বন্ধুর কাছ থেকে, এই জন্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ এটা জানেন নাই, তবে ওই পরিবারের সদস্যদের নামগুলো এইটা আয়েল খুব ভালো মতোই বলতে পেরেছিলেন। তো যাই হোক, ওই হুজুরের সাথে ওনারা যোগাযোগ করেন, ওই পরিবারের অন্য যারা সদস্যরা ছিলেন তারা, সেই হুজুরকে তারা খুঁজেও পান, সব ঘটনা খুলে বলেন। সেই আলেম নির্দিষ্ট একটি দিনে আসবেন বলে জানান, এরপর ওনারা ফেরত চলে আসেন। তারপর ওই নির্দিষ্ট দিনের সন্ধ্যায় ওই আলেম আসেন। ঘরে প্রবেশ করার সাথে সাথে ওই আলেম নিজের চোখ দুটো বন্ধ করে ফেলেছেন এবং চোখ বন্ধ করে বলছেন যে এই ঘরে ভয়ঙ্কর কোনো একটা পিশাচ রয়েছে। আর এই জিনিসটা শুধু যে ঘরে রয়েছে তা না, এটা ফাহমির শরীরের ভেতরেও প্রবেশ করেছে। ফাহমির শরীরের ভেতরে প্রবেশ করলেও আলেমের সামনে কিন্তু ফাহমি একদম শান্ত নরম স্বভাবে বসে আছেন। ফাহমি বলছেন যে আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। ফাহমি এই কথার সাথে আরো বলছে যে আচ্ছা হুজুর, আমাকে বলতে পারবেন যে মারা যায় সে কি ফেরত আসে? ওই আলেম তো আশ্চর্য হয়ে যায় ফাহমির কথা শুনে, উনি বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হয়েছে। ওই আলেম ফাহমির উপর রুকিয়া করতে থাকেন। যখনই রুকিয়া করা শুরু করেছেন, অল্প কয়েক মিনিটের মাথায় শুরু হয় ভয়ঙ্কর আওয়াজ ওই বাড়ির মধ্যে। এমন আওয়াজ
এবং উপস্থিত সবার সামনেই বিভিন্ন ধরনের ছায়া দেখা যাচ্ছিল। আবার একই সময় চালের উপর কেউ দৌড়াচ্ছে এরকমটা মনে হচ্ছিল, কিন্তু শুধু আওয়াজই শোনা যাচ্ছিল চালের উপর থেকে। বাইরে ওনারা গিয়েছিলেন দেখার জন্য, সেখানেও কাউকে দেখা যায়নি, শুধু শুনতে পাওয়া যাচ্ছিল। ওই আলেম তখন বলেন যে আজ রাত্রে কিছু অনুগত জিন আসবে আমার, তারা আরো কিছু তথ্য দেবে, আপনি আমাকে আপনার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন, ওই রাত্রে ইবাদত বন্দেগী করবেন, এটা জানান আর কি। তারপরে ওই বাড়িতে ওই ব্যবস্থা করে দেওয়া হয়। রহস্যজনকভাবে ওই রাত্রে ওই বাড়ির পুরো বিদ্যুৎ সিস্টেম কোলাপস করে, অথচ পার্শ্ববর্তী অন্যান্য ঘর বাড়িগুলোতে বিদ্যুৎ ছিল। কোন এক অজানা কারণে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থাতে ফাহমি নাকি হঠাৎ করে চিৎকার করে বলে উঠেছিল সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের, সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের। এই যে একটা অসংলগ্ন কথা, এর অর্থ কি? এটা তো পরিবারের সদস্যরা বুঝতে পারছে না। এই একটা ছেলে সে বলছে সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের, এই কথার অর্থটা কি? ওই রাত্রে আলেম বলেন যে আপনারা কি বুঝতে পারছেন যে আপনাদের পরিবারের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? আর এই যে ফাহমি যে কথাটা বলছে সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের, এই কথার অর্থ হচ্ছে যে এই যে ব্ল্যাক ম্যাজিক যে করেছে সে আপনার প্রতিবেশী, এক তান্ত্রিককে দিয়ে কিছু জিন চালান করে দিয়েছে। আর এই জিনগুলো অত্যন্ত প্রতিশোধ পরায়ণ এবং ভয়ঙ্কর রক্ত পিপাসু। বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের রক্ত চুষে খেয়ে ফেলতে এই জিনগুলো খুব পছন্দ করে। আর এই জিনগুলো এমন অবস্থা ওদের যে তান্ত্রিক যেই কাজের জন্য পাঠিয়েছিল এই কাজটা আসলে যতটুকু করার কথা ছিল তার থেকে আরো বেশি করেছে। আর তান্ত্রিকের কথার বাইরে গিয়ে এখন ওরা কাজ করছে। এখন তান্ত্রিকের কোনো কথাই এই জিনেরা শুনছে না। আর এদের সর্দারের নাম হচ্ছে দ্রাভক। এর গায়ের রং আগুনের মতো, আর এর যে ডানা, এই ডানায় সবসময় মানুষের রক্ত লেগে থাকে, আর ওর দাঁতগুলো তীরের মতো ধারালো। ওর অসম্ভব রকমের ক্ষমতা রয়েছে। এই দ্রাভককে সহজে বশ করা যায় না। কোন একটা বিশেষ পদ্ধতিতে এই দ্রাভককে এই পরিবারের উপর চালান করা হয়েছে। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু হুজুর বলছেন। আর ওই আলেম আরো বলেন যে যে এই কাজটি করেছে এর নাম হচ্ছে ইফরান। ওর নিজের পরিবারে অভাব রয়েছে, অশান্তি রয়েছে, তার স্ত্রীর সাথে তার দ্বন্দ্ব রয়েছে, তার ছেলে মেয়েরা সবসময় একে অন্যের সাথে মারামারি করে, ওর পরিবারে খালি অশান্তি আর অশান্তি। এই জন্য সে সুখে থাকা কোনো ব্যক্তিকে দেখলেই তার মনের মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠত। এই ইফরান আপনাদের প্রতিবেশী যখন দেখলো আপনারা খুব ভালো আছেন, তখন সে ক্ষিপ্ত হয় যে ওরা এত ভালো আছে কেন, আমি এত কষ্টে আছি, ওদেরকে ভালো থাকতে দেব না। এই জন্যই সে একজন তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে গিয়ে সে ব্ল্যাক ম্যাজিক করতে চায়। ওর হিংসাই মূলত আজকের এই পরিণতি সৃষ্টি করেছে। ওর হিংসার কারণে ইউসুফকে শহীদ হতে হয়েছে। আলেম আরো বলেন যে এই জহুরবারু এলাকারই কোন এক পাহাড় ঘেরা এলাকায় নিঃসঙ্গভাবে বাস করত সেই তান্ত্রিক। তার উদ্দেশ্য ছিল একটাই, সে সবসময় ভাবতো এক শক্তিশালী জিনকে নিজের অধীনে আনা, যাতে সে মানুষের উপরে অদৃশ্য ক্ষমতা চালাতে পারে। অনেক দিন সাধনা করার পর সে জানতে পারে জিনেদের মাঝে এক ভয়ঙ্কর জিন আছে যার নাম হচ্ছে দ্রাভক। এই জিনটা নাকি একবার ঘুমালে বহুদিন ধরে ঘুমায় থাকে, আর সে এমন অন্ধকারাচ্ছন্ন জায়গায় ঘুমিয়ে থাকে যে মানুষ তো দূরের কথা, কোনো জিনও তাকে জাগাতে সাহস করে না। আর তাকে সহজে বশ করা যায় না, নিজের খেয়াল খুশির মতো সে সবকিছু করে, নিজের ইচ্ছার বাইরে সে চলতেই চায় না। মূলত এই তান্ত্রিক সে টার্গেট করেছিল এই দ্রাভককে কিভাবে কাছে আনা যায়। এর মধ্যেই হয় কি, এই ইফরান সেই তান্ত্রিককে খুঁজতে খুঁজতে তান্ত্রিকের ডেরায় যায়, তান্ত্রিকের কাছে গিয়ে বলে যে তার এক প্রতিবেশী সে খুব ভালো আছে, তাকে ক্ষতি করতে চায়। তো তান্ত্রিক চুপ করে সবকিছু শোনে এবং তান্ত্রিক চিন্তা করে এই দ্রাভক যেহেতু শিশুদের রক্ত চুষে খেতে পছন্দ করে,
তাহলে এই পরিবারের এই শিশুদেরকে বলি দেওয়ার মাধ্যমে দ্রাভককে বশ করা যাবে। এতে করে মক্কেলেরও উপকার হবে, তার শত্রু বিনাশ হবে। আর দ্রাভককে এই শিশুদের রক্ত পান করার আহ্বান জানিয়ে দ্রাভকের কাছ থেকে কিছু কাজ হাতায় নেওয়া যাবে, এরকমটা চিন্তা করেছে। কারণ দ্রাভককে একদম বশ করা যাবে না, কাজ যা করানো যায় আর কি। তো এই সুযোগটাই কাজে লাগিয়েছিল এই তান্ত্রিক। এরপর সে কিভাবে ওই দ্রাভককে ডাকা যায় এরকম চিন্তা করেছে। বেশ কিছু প্রাচীন গ্রন্থ ঘেটে এই দ্রাভককে ডাকার যে পদ্ধতিগুলো, যে রিচুয়ালগুলো, এগুলো সে শুরু করে। একটা পর্যায়ে নাকি দ্রাভক এসে হাজির হয়। তবে দ্রাভককে হাজির করার সময় অনেকগুলো জিনিস নিয়ে আসতে হবে, যেগুলো কোনো এক কৌশলে ওই প্রতিবেশী ইফরান সে গোছাতে সক্ষম হয়েছিল। সে এই আমিরের পরিবারের সাথে মেশা শুরু করে, আসা যাওয়া শুরু করে। তারপর এই পরিবারের সদস্যদের ব্যবহৃত কাপড় কোনো একটা সময় সে চুরি করে। এক সময় ইউসুফেরটা চুরি করেছে, এক সময় ফাহমিদটা চুরি করেছে, এক সময় সিদ্দিকটা চুরি করেছে, এক সময় আমিরেরটা চুরি করেছে। এরপর কোনো একটা সুযোগ সে পেয়েছিল, হয়তোবা ইউসুফ সে খেলতে গিয়ে হাত পা কেটে ফেলেছিল, তখন তার শরীর থেকে রক্ত ঝরছিল। ওই রক্ত কোন একটা কাচের শিশিতে সে ভরেছিল, যেটা শুকিয়ে গিয়েছিল অবশ্য। এই জিনিসগুলো সে গোছাতে বেশ সময় নিয়েছিল। মূলত এগুলো তো হঠাৎ করে আসলে হয় না, সময় লাগে তো এগুলো গোছাতে। তো এই জিনিসগুলো সে গুছিয়েছিল অনেক সময় নিয়ে। সেই সাথে এই আমিরের যে বাড়ি, এই বাড়ির যে মাটি, উঠোনের মাটি বা সাইডের কোনো জায়গার মাটি নিয়েছিল। মূলত যেই জায়গা দিয়ে তারা হাঁটে, এরকম হাঁটা জায়গার মাটি সে সংগ্রহ করেছিল। এরপর মূলত সাধনা শুরু করেছে সেই তান্ত্রিক। এই দ্রাভক নাকি শিশুদের গন্ধে, শরীরের গন্ধে আকৃষ্ট হয়। আর দ্রাভককে ডেকে আনার জন্য শিশুদের রক্তের প্রয়োজন হয়, কারণ শিশুরা নিষ্পাপ। আর এই কারণেই নাকি ওদের শরীরে এক ধরনের বিশেষ গন্ধ রয়েছে, যা এই দ্রাভক বুঝতে পারে। এভাবেই দ্রাভককে ডাকতে সে সক্ষম হয়েছিল। এরপর দ্রাভককে সে জানায় তাকে কি করতে হবে। দ্রাভকও রাজি হয়ে যায়। আর দ্রাভকেরও কিছু অনুগত জিন ছিল, সে নিজেও তো অনেক শক্তিশালী জিন, তারও অনুগত কিছু জিন ছিল। যেহেতু বোঝা গেল যে ওই পরিবারে 2জন শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা বলতে যে ফাহমি, তার বয়স 16-17 হয়েছে, সেও তো কিশোর বলতে হবে। আর সে প্র্যাকটিসিং একটা মুসলিম ছেলে ছিল, যার কারণে চিন্তা করেছে যে এই ছেলের রক্তটা দ্রাভক পছন্দ করবে। তো যাই হোক, এই যেই কাপড়গুলো আনা হয়েছিল, এই কাপড়গুলো নাকি ছোট ছোট করে কেটে 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 তাবিজ বানানো হয়েছিল। আর এই তাবিজগুলো বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়েছিল। তারপর বিভিন্ন রকমের চক্র আঁকা হয়েছিল, সেগুলোতে মানুষের হাড়গোড় ব্যবহার করা হয়েছিল। এভাবে অনেক পদ্ধতি অবলম্বন করে এই দ্রাভককে ডাকা হয়েছিল। দ্রাভক যখন আসে তখন নাকি ভয়ঙ্কর গর্জন করতে করতে আসে। তো যাই হোক, দ্রাভক তো এসেছে, তখন এসে বলে যে ওহে তান্ত্রিক, তুমি আমাকে ঘুম থেকে জাগিয়েছ, এখন আমার ঘুমের সময়। আমি কিন্তু তোমার শখ পূরণ করার জন্য তোমার কাছে আসি নাই, আমি আমার নিজের খেয়াল খুশি মতো চলি। আমার খেয়াল খুশি মতো যদি তোমার কোনো শখ পূরণ হয় তাহলে হবে, না হলে কিন্তু হবে না। তখন তান্ত্রিক বলে যে এই ব্যাপার। তখন দ্রাভক বলে, তুই কি আমাকে তোর দাস বানাতে চাস নাকি, ওদেরকে শেষ করে? তখন তান্ত্রিক বলে যে না না, আমি তোমাকে দাস বানাবো কেন, আমি তোমাকে ওই শিশুদের রক্ত উপহার দিতে চাই, বিনিময়ে আমাকে যদি মনে চায় কিছু কাজ করে দিও। তখন দ্রাভক বলে, হ্যাঁ ঠিক আছে, যা, তোর কথায় আমি রাজি। তবে একটা পর্যায়ে এসে নাকি এই তান্ত্রিককে ওই দ্রাভক, অর্থাৎ ওই জিনটা, আগুনের শেকল দিয়ে পেঁচিয়ে ফেলেছিল, যেটা তাপ প্রচন্ড ভাবে লাগছিল, তবে পুড়ে যাচ্ছিল না শরীর। এটাই একটা ব্যাপার।
একটা পর্যায়ে নাকি ওই তান্ত্রিককে ছেড়ে দেয়, কারণ তান্ত্রিক তাকে ঘুম থেকে জাগিয়ে এনেছে, এটা ছিল ওই দ্রাভকের ক্ষোভের কারণ। দ্রাভক পরবর্তীতে কাজটি করেছিল, সে মূলত ইউসুফকে আগে আক্রমণ করে। প্রত্যেককে মেরে ফেলার একটা পদ্ধতি রয়েছে, একটা নির্দিষ্ট সময় নিয়ে তারা মারে। এই বাচ্চাগুলোকে বা কিছু লোকদেরকে বলি দেওয়ার জন্য একটা সময় নিয়ে তারা কাজ করতে থাকে। এরপর পূর্ণিমা বা অমাবস্যার রাত্রে এদেরকে বলি হিসেবে ব্যবহার করে, অথবা কোনো অমাবস্যার আগের দিন, বিশেষ বিশেষ কিছু কিছু অমাবস্যা আছে, পূর্ণিমা রয়েছে, এগুলোর আগের দিনও কিন্তু এদেরকে হত্যা করে। কখনো কখনো অমাবস্যা পূর্ণিমাতেও মেরে ফেলে। এইভাবেই কিন্তু কাজগুলো করে। তো যাই হোক, এইভাবে তো চলছে। এইভাবেই ইউসুফের উপর প্রথমে আক্রমণ করা হয়, তারপর ইউসুফকে মেরে ফেলা হয়। এখন ফাহমির পিছনে লেগেছে। ওই আলেম জানান যে এই রাত্রে এই আলেমের অনুগত কিছু শক্তিশালী জিন আসবে, যারা আল্লাহর পথে থেকে মানুষের সাহায্য করে। দ্রাভকের বিরুদ্ধে তারা লড়বেন, তবে এটা অত্যন্ত দুঃসাহসিক কাজ হবে। সেই রাত্রে এই আমিরের বাড়ির সামনে ওই আলেম রুকিয়া শুরু করেছিলেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কারণ ওনাদের বাড়িতে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আশেপাশে ইলেকট্রিসিটি রয়েছে, মনে হচ্ছে বাতাস থমকে গেছে, এমন একটা অবস্থা। এরপর ওই আলেমের পাশে তার অনুগত জিনেরা আসতে থাকে। সেটা অবশ্য আমির সাহেব বা ওনারা কেউ দেখেন নাই। ওই জিনেরা জানিয়ে দেয় যে দ্রাভক আসছে, আমরাও প্রস্তুত হয়ে আছি, আপনি রুকিয়া শুরু করেন। তখন ওই হুজুর বলেন যে ফাহমিকে তাড়াতাড়ি সামনে নিয়ে আসো। তখন আমির সাহেব ফাহমিকে সামনে নিয়ে আসে, ফাহমির উপরে রুকিয়া শুরু করা হয়। যখন রুকিয়া কেবল শুরু করেছে, ফাহমির চোখ বড় বড় করে তাকিয়েছে, আর তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে যায়। এরপর ফাহমি ভারী গলায় গর্জন করে বলতে থাকে, তোমরা জানো না আমি কে? আমি দ্রাভক। এই ছেলেকে আমি নিয়ে যাব, তোমরা কিন্তু ঠেকাতে পারবে না। ওই আলেম তখন সূরা বাকারা, সূরা জিন, এই সূরাগুলো পড়া শুরু করেছেন, রুকিয়ার বিভিন্ন আয়াতগুলো তেলাওয়াত শুরু করেছেন। এরপর ওই বাড়ির চালের উপরে কি যেন বিশাল বিশাল কিছু ছুঁড়ে মারছে, ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। ঘর বাড়ি মনে হচ্ছে এখনই ধসে পড়বে, এমন একটা অবস্থা। তো ওই যে আমির সাহেব উনি দেখছেন যে ওনার উঠানে ধোয়ার মতো কোনো কিছু সৃষ্টি হয়েছে। এই ধোয়ার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, তবে মাঝে মাঝে আলো জ্বলছে নিপছে, এমন কিছু বোঝা যাচ্ছে আর কি। একটা পর্যায়ে নাকি ভয়ঙ্কর একটা কণ্ঠ চিৎকার করে বলে ওঠে যে তোদের আল্লাহ আমাকে থামাইতে পারবে না, নাউজুবিল্লাহ, এমন এক কথা বলে উঠেছিল আর কি। এরপর ওই হুজুর বলছিলেন যে আল্লাহর নামে শপথ করছি, তোকে এই পরিবার থেকে বিতাড়ন করেই ছাড়বো ইনশাল্লাহ। তো এরকম অনেকক্ষণ ধরে চলতে থাকে, ভয়ঙ্কর কিছু গর্জন শোনা যাচ্ছিল। তো একটা পর্যায়ে সবকিছু শান্ত হয়ে যায়। এরপর ফাহমি অজ্ঞান হয়ে পড়েছে। হুজুরের অনুগত জিনেরা বলে যে দ্রাভক চলে গেছে, তবে সে কিন্তু ফাহমিকে ছেড়ে যায় নাই, সে দূরে গেছে, সে নজর রাখবে, যে কোনো সময় ফেরত আসতে পারে। তখন ওই আলেম বলেছিলেন আমির সাহেবকে যে আপনাদের ঘর পরিষ্কার পবিত্র রাখবেন, সবসময় নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর সবসময় রুকিয়ার যে সূরা আয়াতগুলো এগুলো পড়তে থাকবেন। এরপর ওই আলেম বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যায়। যাওয়ার সময় আবারও সতর্ক করে বলেন যে দ্রাভক কিন্তু হারেনি আমাদের কাছে, সে সাময়িক সময়ের জন্য চলে গেছে মাত্র, সে আবার ফেরত আসতে পারে। এরপর ফাহমি ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তবে আগের মতো তার ওরকম সমস্যা ছিল না, তবে সবসময় সে একটা ভয়ের মধ্যে থাকতো, একটা আতঙ্কের মধ্যে থাকতো। ওই বাড়িতে সবসময় কোরআন তেলাওয়াত করা হতো। তো কোন এক শুক্রবার সকালবেলা আমির সাহেব গিয়েছিলেন সেই আলেমের বাসায় কোন এক কারণে। গেট খুলে দেয় একজন বৃদ্ধ। আলেম বসা ছিলেন বারান্দার এক কোনায়, হাতে একটা কাঠের লাঠি ছিল, পাশে একটা তসবি ছিল, আর ওনার সামনে এক ধরনের ধোঁয়া উঠছিল, ধূপ বা কোনো কিছু জ্বালানো ছিল, সেখান থেকে ধোঁয়া উঠছিল। তো আলেমের সামনে উনি চুপচাপ গিয়ে বসলেন, হয়তো উনি কোনো আমল করছিলেন, যেন সালাম দেন নাই। তখন ওই আলেম নিজে থেকে বললেন যে আমির, আপনি মনে হয় জানতে চাচ্ছেন যে ওই দ্রাভকের কি হলো, তাই না?
আমির সাহেব তো চমকে উঠছে, আসলে এরকমই উদ্দেশ্যে আসছিল আর কি। তো আলেম উনি একটা দীর্ঘশ্বাস নিলেন এবং উনি তখন বললেন যে আসলে ফাহমির শরীর ছেড়ে দ্রাবক বের হয়ে গেছে ঠিকই, কিন্তু এই যে জিনিসটা যে সে বের হয়ে চলে গেল, এতে দ্রাবকের দুর্বলতা ধরা পড়ে। আমি জানতাম সে আমার পেছন পেছন আসবে, যেহেতু এই প্রথমবারের মতো সে হেরে গেছে। ওর চোখে প্রতিশোধ ছিল, আর আমিও ওর আসার অপেক্ষা করছিলাম। আমার বাড়ির দরজা জানালায় কোরআনের আয়াতটা আগে থেকে লিখে রাখা, আর আমার ঘরের কোণে ছিল একটা বিশেষ আয়না। এই আয়নাটা বিভিন্ন রুকিয়ার মাধ্যমে তৈরি করেছিলেন সিরিয়ার এক সুফি দরবেশ। অনেক হাত ঘুরে আমার কাছে এসেছে। আলেম আরো বলেন যে তোমার বাড়ির থেকে আসার 2 রাত পরে, তৃতীয় রাত্রে, রাতের বেলা হঠাৎ করেই মনে হলো আমার বাড়িটা যেন থমথমে হয়ে গেছে। হঠাৎ করে দরজা খুলে যায় নিজে থেকেই। আমি ঘুম থেকে জেগে যাই, তবে চোখ বন্ধ করেছিলাম ইচ্ছা করি। কি হয় আমি বুঝতে পারলাম, দ্রাবক সে আমার রুমে ঢুকে পড়েছে। আশেপাশে থাকা রুকিয়া তাকে আটকাতে পারে নাই। সে আমার কাছে এসে বলছে, তুইও মরবি রে, তুইও মরবি। আমি তখন চোখ না খুলে কোরআনের আয়াত পড়া শুরু করে দিই, আর ওই যে আয়নাটা যেটা আমি ঘরে রেখেছিলাম, ওই আয়নার দিকে তাকাই। তাকিয়ে দেখি যেটা আশা করেছিলাম সেটাই। ওই আয়নায় দ্রাবকের যে প্রতিবিম্ব সেটা ধরা পড়েছে। সাধারণত আয়নায় কোনো জিনেদের প্রতিবিম্ব ধরা পড়ে না, কিন্তু এই আয়নাটা স্বাভাবিক কোন আয়না ছিল না। এই আয়নাটা ছিল এক সুফি দরবেশের বিশেষ রুকিয়ার মাধ্যমে তৈরি করা আয়না। আর যখনই কোনো জিনের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব আয়নায়, বিশেষ করে এই আয়নায় ধরা পড়বে, সাথে সাথে চুম্বকের মতো আকর্ষণ করবে ওই আয়নাটা ওই জিনকে, আর ওই জিন ওই আয়নার মধ্যে ঢুকে পড়বে, আয়নার মধ্যে বন্দী হয়ে যাবে। দ্রাবকের বেলায় সেটাই হয়েছে। দ্রাবক ওই আয়নার মধ্যে আটকে যায়, আর সাথে সাথে সীসা দিয়ে মোড়ানো একটি পাথরের বক্সে ওই আয়নাটা আমি ঢুকিয়ে দিই। এখনো সেই বক্সটা আমার ঘরেই আছে। আমি তার মুখটা এমন ভাবে রুকিয়া করে লাগিয়ে দিয়েছি, আর একটা সিলমোহর মেরে দিয়েছি, আর এমন একটা রুকিয়া করেছি, ওই রুকিয়ার মাধ্যম দিয়েই শুধু এই বক্সটা খোলা যাবে। এই রুকিয়াটা আমি ছাড়া খুব অল্প লোকই জানে। এই কথাগুলো আলেম জানালেন যে সে কিভাবে দ্রাবককে আটকাতে পেরেছে, তবে দ্রাবককে মারতে পারে নাই। এরপর আলেম জানান যে ইউসুফ কি করে বাড়ির পাশের ছোট্ট বাগানে ওই অবস্থায় পড়েছিল। ইউসুফকে মূলত ওই রাত্রেই মেরে ফেলার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু ফজরের আজান দিয়ে ফেলেছিল বলে কিছু করতে পারে নাই। আর যেদিন জুতায় কাদা ছিল, ওই দিন কোনোভাবেই ইউসুফকে নিয়ে গিয়েছিল। ইউসুফ জুতা পরে বাইরে গিয়েছিল, কিন্তু মারতে পারেনি। ওই অবস্থাতেই অদৃশ্যভাবেই ওকে বিছানার উপর ফেলে গিয়েছিল। আর এভাবেই বেশ কয়েকবার ইউসুফ বেঁচে গিয়েছিল। এরপর আলেম আরো কিছু কথা বলেছিলেন, সব কথা আসলে বলতে পারেন নাই। আয়েলকে সেই বন্ধু যতটুকু জেনেছিলেন সেটা বলেছিলেন। যাই হোক, আমির বিদায় নিয়ে চলে আসেন। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, ফাহমিও সুস্থ হয়ে যান। আল্লাহর অশেষ রহমতে এই দ্রাবক যেহেতু বন্দী হয়েছে, এই কারণে ওই পরিবার বেঁচেছে। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু চলে এসেছি আমাদের এবারের থার্সডে নাইটের 166তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনায় চলে যাব। আর এবারের এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রিফাত হোসেন। উনি ঢাকার দক্ষিণখানের গাওয়াইর মাদ্রাসা রোড এই এলাকা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি ওনার নিজের জীবনেরই একটি বাস্তব ঘটনা। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল এখন থেকে প্রায় 14 বছর আগে, 2011 সালে। ওনার এবং ওনার পরিবারের সাথেই ঘটেছিল। ওনার পরিবারে ওনারা 2 ভাই 1 বোন, বাবা মা, আর ওনার ভাইয়ের একটি ছোট্ট কন্যা সন্তান রয়েছে, অর্থাৎ ওনার ভাতিজি।
রিফাত ভাইয়ের ভাতিজিকে নিয়েই মূলত ঘটনার সূত্রপাতটা হয়। তো ওনারা ওই সময় যে বাড়িটাতে ভাড়া থাকতেন সেটা ছিল টিন শেড বাড়ি, 3টা অ্যাটাচ রুম ছিল, গ্রিল করা বারান্দা ছিল। বাড়ির ঠিক 30 মিটারের মতো সামনেই বাড়িওয়ালার 2তলা বিল্ডিং রয়েছে। নিচতলা শুধুমাত্র কলাম করা ছিল, অর্থাৎ ফাঁকা, কোনো রুম ছিল না। দোতলাতে ঘর বাড়ি করা ছিল। অনেক সময় দেখা যাচ্ছে যে নিচতলা অনেক সময় অনেকে ফাঁকা রেখেই কিন্তু দোতলা করে থাকেন বিভিন্ন কারণে। তো ওই বাড়িটা ওরকমই ছিল আর কি। তো ওনাদের বাড়ির পাশে একটা খোলা মাঠও ছিল। ঘটনাটা যখন ঘটে তখন ভাতিজির বয়স আনুমানিক 40 দিন। 2011 সালের কোনো এক শীতের রাত্রে, রাত আনুমানিক তখন 10টা কি 11টা। শীতকালে কিন্তু বাংলাদেশে খুব একটা ঝড় ঝঞ্ঝা হওয়ার সুযোগ কম দেখা যায়, কারণ আবহাওয়াগত কারণে এরকমটা হয় না। তারপরে যে কখনো হয় না তা কিন্তু না, হয় কিন্তু, তবে সেটা কম। এই কমের মধ্যেই সেই ঘটনাটি ঘটেছিল ওই রাত্রে। ওই রাত্রে প্রচন্ড ঝড় হয়েছিল। তখন এই রিফাত ভাইয়ের ভাতিজি হঠাৎ করে চিৎকার শুরু করে। ওই দিন বাড়িতে শুধু রিফাত ভাই ছিলেন, রিফাত ভাইয়ের ছোট বোন ছিলেন, আর রিফাত ভাইয়ের ভাবি ছিলেন। এখন রিফাত ভাইয়ের ভাবি অর্থাৎ ভাতিজির মা, সে কোনোভাবেই বাচ্চার কান্না থামাতে পারছিল না। একটা পর্যায়ে ভাতিজির মা, যিনি অর্থাৎ রিফাত ভাইয়ের ভাবি, উনি এই রিফাত ভাই এবং রিফাত ভাইয়ের ছোট বোনকে ডাক দেন, বলেন যে দেখো তো তোমাদের ভাতিজি তো কান্না থামতে, মানে সে কান্না করেই যাচ্ছে, থামছে না তো, এখন তোমরা একটু চেষ্টা করো। তখন ওনারা কোলে নিয়ে গ্রিল করা যে বারান্দা, ওই বারান্দার দিকে এসেছেন। চিন্তা করলেন যে দেখি থামানো যায় কিনা। এর আগেও কিন্তু কয়েকবার রিফাত ভাই ভাতিজিকে কোলে নিয়ে তার কান্না থামানোর জন্য বারান্দার দিকে এসেছিলেন, কান্না থেমেও গিয়েছিল। তো ওই চিন্তা থেকেই উনি চলে আসছেন ওনার বোনকে সাথে নিয়ে। তখন এক ধরনের গড় 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 আওয়াজ ওনার কানে আসে। তো রিফাত ভাই ডানে বামে দেখার চেষ্টা করছেন যে এরকম আওয়াজ কে করে। তখন ওনার চোখ যায় বাড়িওয়ালার নিচতলার যে ফাঁকা জায়গাটা রয়েছে ওই জায়গাতে। দেখা যায় বড় বড় কিছু চোখা দাঁত চকচক চকচক করছে, সাদা ধবধবে। চিন্তা করেন কি ব্যাপার, এইরকম দাঁত এগুলো কার? ভালো করে লক্ষ্য করে দেখেন ওখানে 7 থেকে 8টা কুকুর রয়েছে। কুকুরগুলোর চোখগুলো অনেক বড় বড়, লাল টকটকে, মনে হচ্ছে চোখ থেকে আগুন বের হয়ে আসবে। সবচেয়ে অবাক করা এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই কুকুরগুলোর উচ্চতা সাইজে একজন বড় মানুষের সমান। একজনের উচ্চতা যদি প্রায় 5.5 ফুট হয়ে থাকে, একটা কুকুর তার উচ্চতা ওই রকম, তাহলে কুকুরটা কত বড়? এইরকম সাইজের কুকুর সেখানে। তখন এই রিফাত ভাই একটা সিদ্ধান্ত নেন, এটা ভুল সিদ্ধান্ত। সেটা হচ্ছে যে উনি কি করেছেন, দৌড়ে ঘরে গিয়েছেন। ঘরে গিয়ে ভাতিজিকে তার মায়ের কোলে দিয়ে ওনার ছোট বোনকে সাথে নিয়ে বের হয়েছেন একটা রড আর টর্চ লাইট নিয়ে। চিন্তা করলেন যে এই কুকুরগুলোকে তাড়াতে হবে। তখন ওনারা কিছুই দেখলেন না, অর্থাৎ যখন বাইরে বের হয়েছেন কিছুই নেই ওখানে। এরপর আশেপাশে টর্চ লাইট ধরেছেন, কোথাও এগুলার কোনো সন্ধান পাওয়া গেল না। এরপর ঘরে চলে আসছেন। এরপর বাচ্চার কান্নাও থেমে যায়। ধারণা করলেন যে ঘটনা এখানেই শেষ, কিন্তু না, ঘটনাটা এখান থেকে শুরু হলো মাত্র। এরপর ওনার এবং ওনার ছোট বোনের সাথে কিছু ঘটনা ঘটা শুরু হয়। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, তার মধ্যে ছোট ছোট 2টো ঘটনা আমরা বলবো, যেটা খুব মারাত্মক ছিল, প্রাণঘাতী ছিল। এই ঘটনার ঠিক 3 দিন পর দুপুরবেলা ওনার ছোট বোন বাড়িওয়ালার ওই দোতলা বাড়ির নিচতলার যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাতে কিন্তু অনেকেই বিভিন্ন সময় বসে, তো ওই সময় উনি ওই জায়গায় বসেছিলেন, চুল খোলা রেখে পাশে যে মাঠটা রয়েছে ওই মাঠের দিকে তাকিয়ে বসে আছেন। তার খুবই পরিচিত এক বন্ধু ওই দিক দিয়ে যাচ্ছিল। তখন তাকে জিজ্ঞেস করছে, এই কিরে, এখানে কি করিস, আর তোর সাথে কে? তখন ওনার ছোট বোন উত্তর দেয় যে আমি আর আমার আত্মা একসাথে দাঁড়ায় আছি। এই কথা শোনার পর ওই যে বন্ধু সে এগিয়ে আসে, এগিয়ে আসার পর কষে মারে একটা থাপ্পড়, এবং থাপ্পড় মারার আগে বলে
যে ও তাই না, তাহলে তোকে আর তোর আত্মাকে আমি থাপ্পড় দিচ্ছি। এরপরেই মূলত ওনার বোন প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চিৎকার শুনে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসে এই রিফাত ভাইয়ের মা এবং ভাবি। এসে দেখে এই অবস্থা, তখন ধরাধরি করে তাকে ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে ওর কাছে জানতে চাওয়া হয় যে কি হয়েছে। তখন সে বলে এই ঘটনা, যে তার পরিচিত বন্ধু এসে তাকে চড় দিয়েছে। এরপরে সে সেন্সলেস হয়ে যায়। আজব ব্যাপার, এরকম করে এসে কেউ চড় দেয়? চড়টা এত জোরে দিয়েছিল যে ওনার চড়টা যেই গালে লেগেছিল সেই গালটা ফুলে গিয়েছিল এবং অনেক দিন কিন্তু গালটা ফোলা ছিল। এখন মেয়েকে থাপ্পড় দিয়েছে এই কথা শোনার পর মায়ের স্বাভাবিকভাবে রাগ হবে, আর যে বন্ধু থাপ্পড় দিয়েছে তার বাড়িটা কাছাকাছি ছিল, ওনার মা তো চলে গিয়েছে, কেন সে এই কাজটা করলো, কি অপরাধ ছিল? যাওয়ার পর যেটা ওনারা শোনেন তাতে ওনারা খুবই অবাক হয়ে যান। সেই বন্ধু বলে, কই আমি তো ওইদিকে যাই নাই, ওর সাথে আমার দেখাই হয় নাই। তখন পরিবারের সদস্যরা কিছু প্যারানরমাল বিষয়ের আলামত খুঁজে পান। তাই বলে দিন দুপুর এমনটা হবে? আর ওনার বোনই বা কেন হঠাৎ করে এমন একটা উত্তর দিল, আমি আর আমার আত্মা এখানে? যাই হোক, এরপর ঝাড়ফুঁক করানোর পর মোটামুটি স্বাভাবিক হয়ে যান। তার গালটা এতটা ফোলা ছিল, এই ফোলাটা সহজে কমছিল না, ঝাড়ফুঁক করার পর আল্লাহর রহমতে কমেছিল। তো এই ঘটনার প্রায় 15 দিন পর আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে রিফাত ভাইয়ের সাথে। মাগরিবের আজান চলছিল তখন, আর রিফাত ভাইও বাসা থেকে অজু করে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তো আজানের একদম শেষ দিকে মুয়াজ্জিন সাহেব যখন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলছিলেন, মানে একদম শেষে, তখন এই রিফাত ভাই বাড়ির মেইন গেটটা খুলেছেন বের হওয়ার জন্য। আর তখনই দেখেন একটা সাপ ফনা তুলে আছে আর রিফাত ভাইয়ের কপাল বরাবর ছোবল দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ফনাটা ছিল ওনার কপাল বরাবর আর বাকি অংশ মাটিতে। তাহলে কত বড় ফনা তোলা সাপ, এটা বুঝাই যাচ্ছে। সাপটি আবারও যখন ছোবল দিতে আসে তখন রিফাত ভাই পেছন দিকে সরে যান এবং পেছন দিকে মাটিতে পড়েও যান। তখন কিন্তু ওনার বাড়ির প্রায় সবাই উঠোনে বসে গল্প করছিল। তো রিফাত ভাইকে পড়ে যেতে দেখে তারা দৌড়ে কাছে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? এ কথা শুনে রিফাত ভাই খুব অবাক হন। তখন রিফাত ভাই বললেন, তোমরা কেউ সাপটাকে দেখো নাই? সাপটা তো তোমাদের সামনে দিয়ে ওই বাড়িওয়ালার যে নিচতলা এদিকে চলে গেল। তারা বলে, কই না তো, আমরা কিছু দেখি নেই। এরপর রিফাত ভাই রুমে চলে যান, তখন আর মসজিদে যাননি, বাসায় সালাত আদায় করেন। এরপর কিন্তু আরো টুকিটাকি বিভিন্ন ঘটনা ক্রমাগত ঘটতে থাকে। পরিবারের সদস্যরাও সতর্ক হয়ে যান যে এটা প্যারানরমাল কারণে ঘটছে, ওনারাও সমাধানের চেষ্টা করছিলেন। তো যাই হোক, রিফাত ভাইয়ের বাবার পরিচিত একজন কবিরাজ ছিল, সম্পর্কে আত্মীয় হয় আর কি, তো তাকে নিয়ে আসা হয়। তো কবিরাজ রিফাত ভাইকে এবং রিফাত ভাইয়ের ছোট বোনকে সামনে রেখে চোখ বন্ধ করে রুকিয়া করা শুরু করেন। একটা পর্যায়ে রিফাত ভাইয়ের বোনের উপরে জিন হাজির হয়। জিনকে প্রথমে জিজ্ঞেস করা হয়, জিন স্বাভাবিকভাবে উত্তর দিতে থাকে। জিনকে প্রশ্ন করা হয় কেন ওদেরকে ধরা হয়েছে। তখন জিন বলে, ওদের কত বড় সাহস আমাদেরকে মারতে এসে রড নিয়ে আমাদেরকে বিরক্ত করে। ওরা 4 বছর ধরে এই বাড়িতে আছে, ওরা কখনো বলতে পারবে ওরা কখনো ভয়ের কিছু দেখেছে? ওই সময়ে কোনো না কোনো ভাবে ওরা আমাদেরকে দেখে ফেলেছে, এটা আমরা বুঝতে পারি। ওই সময় আমরা এই বাড়িওয়ালার নিচতলা, যেটা ওখানে ফাঁকা জায়গা, ওখানে বসে গল্প করছিলাম। তখন আমরা খুব বিরক্ত হচ্ছিলাম, ওদেরকে চলে যাওয়ার জন্য শব্দ করি, কিন্তু ওরা আমাদের রূপটা দেখে ফেলেছিল। তারপরে কি করলো, ওরা তো চলে যাবে, তা না করে ওরা রড আর টর্চ লাইট নিয়ে আসছে, রড নিয়ে আসে মারার জন্য। এই জন্যই মূলত ওদেরকে কষ্ট দিচ্ছি। এরপরে জিজ্ঞেস করা হয়, তাহলে এই মেয়েটা সে যখন ওখানে বসেছিল কেন তাকে থাপ্পড় দেওয়া হলো? তখন একটা জিন উত্তর দেয়, মানে একসাথে বেশ কয়েকটা জিন হাজির হয়েছিল। একটা জিন নাকি উত্তর দেয় যে ও দুপুরবেলা খোলা চুলে বসেছিল, বিষয়টা আসলে ভালো না, এতে করে
অন্য যে খারাপ জিনেরা এরা ক্ষতি করতে পারে, এই জন্যই তাকে ভয় দেখিয়েছে। এরপর ওই কবিরাজ বুঝতে পারেন যে এই যে জিনগুলা, এগুলা মোটেও খারাপ কোনো জিন নয়, এরা ভালো জিন। জিনেরা এটাও বলে এই যে জায়গাটা, এই জায়গার যে অবস্থান, এটা তো একটা সময় এরকম ছিল না, অন্যরকম ছিল, পর্যায়ক্রমে পরিবর্তন হয়েছে। এই জায়গাতেই নাকি ওরা বংশ পরম্পরায় 2000 বছর ধরে আছে। তাদের দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্তও হয় নাই, ওরা কাউকে কখনো আক্রমণও করে নাই পারতপক্ষে। হ্যাঁ, তাদের অসুবিধা হলে তারা ছোটখাটো ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে। আর একটা সময় তো এখানে এরকম মানুষজন ছিল না, যার কারণে ওরকম প্রয়োজনীয়তাটাও কখনো হয়নি। যাই হোক, কবিরাজ ওদেরকে বোঝানোর চেষ্টা করে। কবিরাজ বলে যে ওরা তো আসলে না বুঝে করে ফেলেছে, ক্ষমা করে দেন। জিনেরা বলে ঠিক আছে, যাও, ক্ষমা করে দিলাম, আমাদেরকে কিছুই দিতে হবে না, তবে আমরা কিন্তু এখান থেকে যাব না, এই কথা বলতে পারবো না যে এখান থেকে চলে যাও, কারণ এই জায়গাটা আমাদের, এটা আমাদের জায়গা, আমাদের পূর্বপুরুষও এখানে থেকে গেছে, সুতরাং আমরা এখান থেকে কোথাও যেতে পারবো না। কি আর করা, জিনেরা যেহেতু যাবেই না, শেষ পর্যন্ত এই রিফাত ভাইরাই ওই বাসাটা ছেড়ে দিয়েছিলেন। তবে বাসা ছেড়ে দেওয়ার পর ওনাদের সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা যখন বুঝবো কোনো একটা বিষয় প্যারানরমাল হতে পারে, তখন সেই বিষয়ে সাহস না দেখানোটাই উচিত। রিফাত ভাই যেটা করেছিলেন, উনি এখানে সাহস দেখাতে গিয়েছিলেন, কারণ ওনার তো বোঝা উচিত ছিল যে এত উচ্চতার কুকুর এটা তো স্বাভাবিকভাবে হতে পারে না। তারপর হয়তোবা উনি বুঝতে পারেন নাই ঘটনার আকস্মিকতায়। এরপর তো ওনার পরিবার, উনি সহ সাফারার হয়েছেন। দেখ, আলহামদুলিল্লাহ, ওনারা যে আল্লাহর রহমতে এই বিষয় থেকে মুক্তি পেয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। আর ওই জিনেরা যেহেতু ভালো ছিল, যার কারণে খুব সহজেই তারা ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে।